গল্প বেলা শেষে। লেখিকা মারিয়া রশিদ। আপনাকে এই চাকরিতে আমরা আর রাখতে পারছি না। শিশিরের দিকে তাকিয়ে কথা বলে ওঠে শিশিরের বস মিস্টার জহির। শিশির চমকে তাকায় তার বসের দিকে। মুহূর্তেই ঘেমে যায় শিশির। কম্পনত কণ্ঠে বলে ওঠে, আমার অপরাধ। মিস্টার জহির একটা বড় নিঃশ্বাস ফেলে বলে ওঠে, দেখুন মিস্টার শিশির, আপনার কোনো অপরাধ নেই। আপনি অবশ্যই জানতে পেরেছেন আমাদের কোম্পানি কয়েক বছর এত লসের সম্মুখীন, পাশাপাশি এত ঋণগ্রস্ত হয়ে গেছে যে কোম্পানির এত কর্মচারীর ভার নিতে পারছে না। তাই কোম্পানি থেকে এখন কিছু লোক আমাদের বাদ দিতে হচ্ছে বাধ্য হয়ে, যার মাঝে আপনি একজন। শিশির চুপ করে আছে। মিস্টার জহির আবার বলে ওঠে, আপনি আর যে টাকা পাবেন সেটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আমি আন্তরিকভাবে দুঃখিত। শিশির কোনো রকমে বলে ওঠে, জি স্যার, আসছি স্যার। কথাটা বলে শিশির মিস্টার জহিরের কেবিন থেকে বেরিয়ে নিজের ডেস্কে এসে ধপ করে চেয়ারে বসে পড়ে। মাথা কাজ করছে না শিশিরের। এখন কি হবে? কিভাবে নিজের সংসার চালাবে সে? বাবা মা, স্ত্রী, ছোট্ট একটা বাচ্চা, ভাই বোন কি করবে? কিছুই মাথায় আসছে না শিশিরের। মাথা চেপে ধরে বসে থাকে। এইভাবে কত সময় ধরে বসে আছে শিশির নিজেও জানে না। হঠাৎ ফোনের রিং এর আওয়াজে শিশিরের ধ্যান ভাঙে। আস্তে করে মাথা তুলে ফোন হাতে নিয়ে দেখে তার স্ত্রী ছোঁয়ার কল। কলটা ধরতে হুট করেই শিশিরের যেন সাহসের প্রয়োজন হচ্ছে। শিশির কোন রকমে কল রিসিভ করে। কানে ধরতেই ওপাশ থেকে মিষ্টি বাচ্চা কণ্ঠে তার আদরের রাজকন্যা রুহি বলে ওঠে, বাবাই, তুমি কখন আসবে? তুমি না বলেছিলে আজ আমাদের বেড়াতে নিয়ে যাবে? শিশির চোখ বন্ধ করে মেয়ের কথা শুনছে। গলা হাত পা কাঁপছে শিশিরের। ছোট্ট রুহি বাবার গলার কোনো আওয়াজ না পেয়ে আবার বলে ওঠে, বাবাই। শিশির নিজেকে সামলিয়ে নিয়ে বলে ওঠে, নিয়ে যাও তোমা, আসছি আমি। তুমি রেডি হয়ে নাও। আচ্ছা, এই আম্মুর সাথে কথা বলো। ছোঁয়া মুচকি হেসে মেয়ের কাছে থেকে ফোন নিয়ে বলে ওঠে, কখন আসবে বলো তো? মেয়ে তো পাগল বানিয়ে দিচ্ছে আমাকে। আসছি। শিশিরের কণ্ঠ ছোঁয়ার স্বাভাবিক লাগে না। ছোঁয়া হালকা ভ্রু কুচকিয়ে বলে ওঠে, কিছু হয়েছে? সহধর্মিনীর এমন কথায় হালকা কেঁপে উঠে শিশির। এই একটা মানুষ শিশিরের জীবনের আল্লাহর দেওয়া অনেক বড় উপহার, যে শিশিরের কণ্ঠ শুনেই অনেক কিছু বুঝে ফেলার ক্ষমতা রাখে। শিশির একটু সময় নিয়ে বলে ওঠে, না, কিছু হয়নি তো। ছোঁয়া কিছু বলতে গিয়েও আর বলে না। তারপর বলে ওঠে, কখন আসছো? এই তো বের হব। আচ্ছা, সাবধানে এসো। রাখছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। শিশির ফোন রেখে দেয়। এক পলক ডেস্কের সব জিনিস দেখে হালকা হেসে বেরিয়ে পড়ে অফিস থেকে। ছোঁয়া ফোন হাতে নিয়ে বসে আছে। রুহি পাশে বসে পুতুল নিয়ে নাড়াচাড়া করছে। ছোঁয়া ভাবছে শিশিরের কথা। শিশির যাই বলুক না কেন, আজ শিশিরের কথা স্বাভাবিক লাগেনি। কি হয়েছে তার স্বামী? রুহি কিছু সময় পুতুল নাড়াচাড়া করে পাশে সরিয়ে রেখে পেছনে থেকে মায়ের গলা জড়িয়ে ধরে বলে ওঠে, আম্মু চলো প্লিজ, রেডি হয়। মেয়ের কথা শুনে ছোঁয়া হালকা হেসে রুহিকে সামনে এনে কোলে বসিয়ে বলে ওঠে, হব তো মা। বাবাই আসলে রেডি হয়ে যাব। তাহলে তো লেট হয়ে যাবে আম্মু। আমরা রেডি হয়ে বসে থাকি, বাবাই আসলেই আমরা বেড়াতে চলে যাব। না, লেট হবে না। বাবাই এসে ফ্রেশ হতে হতে আমি তোমাকে রেডি করে দিব। কেমন? আচ্ছা। কথাটা বলে রুহি ছোঁয়ার কোলের থেকে নেমে টেলিভিশনের রুমে গিয়ে টেলিভিশন ওপেন করে। ছোঁয়ার মনটা কেমন জানি অস্থির অস্থির লাগছে। এমন কেন লাগছে নিজেই বুঝতে পারছে না ছোঁয়া। চোখ বন্ধ করে মনে মনে বলে ওঠে, আল্লাহ কোনো খারাপ কিছু যেন না হয়। দেখো তুমি, সৌরভ, আজ রনির বার্থডে পার্টি আছে, যাবি না? সৌরভের দিকে তাকিয়ে কথাটা বলে ওঠে তৃষান। সৌরভ বাদাম ছুলে মুখে দিতে দিতে বলে ওঠে, হুম, যাব। বারবার ফোন দিচ্ছে। ওকে। সৌরভ হঠাৎ উঠে দাঁড়িয়ে তৃষানের দিকে তাকিয়ে বলে ওঠে,
আমার কাজ আছে, আমি একটু গেলাম। সন্ধ্যায় রনির বাসায় দেখা হবে না। ওকে। সৌরভ ভার্সিটি থেকে বেরিয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটতে থাকে। মাস্টার্সে পড়ে সৌরভ। স্টুডেন্ট হিসাবে অনেক ভালো সে। পড়াশোনাতে মনোযোগী আছে। সৌরভ একটা শপিং মলে ঢুকে নিজের কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে বেরিয়ে আসে। এমন সময় পেছনে থেকে একটা মেয়েলি কণ্ঠে কেউ বলে ওঠে, সৌরভ। সৌরভ পেছনে ঘুরে তাকায় কণ্ঠের মালিককে দেখার জন্য। কণ্ঠের মালিককে দেখে সৌরভের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। কারণ মেয়েটা তার কলেজ লাইফের বান্ধবী রোশনি। সৌরভ হাসি মুখে এগিয়ে এসে বলে ওঠে, রোশনি, তুই এখানে? রোশনিও হাসি মুখ করে বলে ওঠে, হুম। এই একটু কাজে এসেছিলাম, হঠাৎ তোকে দেখলাম, তাই পুরনো বন্ধুকে চিনতে পেরে ডাক দেওয়ার লোভ সামলাতে পারিনি। সৌরভ হেসে দেয় রোশনির কথা শুনে। রোশনিও হেসে দিয়ে বলে ওঠে, অনেকদিন পর তোর সাথে দেখা। তোর যদি খুব একটা ব্যস্ততা না থাকে, কিছু সময় এক জায়গায় বসা যেতে পারে। অবশ্যই। আর এই গ্লাসটা দিয়ে পুরো শহরটাই চোখে পড়ছে। নিরিবিলি পরিবেশ, এসি নিয়ন্ত্রিত এরিয়া, হালকা আলোয় চারিদিকে, খুব মিষ্টি পরিবেশ। কয়টা টেবিলে অল্প সংখ্যক মানুষ রয়েছে, কেউ প্রেমিক প্রেমিকা যুগলে এসেছে, কেউ ল্যাপটপ সামনে রেখে কাজ করছে, কেউ মোবাইল স্ক্রল করছে কফি হাতে। একদম শান্ত ভদ্র পরিবেশ যাকে বলে। সৌরভ আর রোশনি মুখোমুখি হয়ে বসে আছে একটা টেবিলের সামনে, ধোয়া ওঠা গরম কফির মগ। সৌরভের ভালোই লাগে হঠাৎ হঠাৎ পুরনো বন্ধু বান্ধবীর সাথে সময় কাটাতে। রোশনি সৌরভের দিকে তাকিয়ে বলে ওঠে, তারপর কি অবস্থা তোর? এই তো চলছে। তোর কি অবস্থা? রোশনি কিছু বলতে যাবে, তার আগেই ফোন কল বেজে ওঠে তার। রোশনি কল রিসিভ করে বলে ওঠে, হ্যালো। আমি তো তোমাকে নিয়ে যাব সোনা, কিন্তু এখন মাম্মাম তো বাহিরে আছি। তুমি একটু খেয়ে নাও, আমি আজ সন্ধ্যায় তোমাকে নিয়ে যাব মা। এমন করো না, তাহলে কিন্তু মাম্মাম খুব কষ্ট পাবো। এই তো, তুমি তো আমার মিষ্টি সোনা মেয়ে। আমি আসার সময় তোমার জন্য চকলেট নিয়ে আসবো। ঠিক আছে। হ্যালো মা, ওকে একটু খাইয়ে দাও। আর আমি মাটন বের করে রেখে এসেছি, একটু মাটন দিয়ে দিও। হ্যাঁ, আমি তাড়াতাড়ি চলে আসবো। রাখছি। রোশনি কল কেটে দিতেই সৌরভ বলে ওঠে, তোর মেয়ে হয়েছে? হ্যাঁ। এই 3.5 বছর হলো। কবে বিয়ে হলো তোর? কলেজে থাকতেই। শেষের দিকে তুই তো কলেজ চেঞ্জ করে ফেললি, তাই তুই জানিস না। ও, ভাইয়া কি করে? যতদিন আমি ছিলাম বিজনেসম্যান ছিল। এখন কি করে জানি না। সৌরভ হালকা ভ্রু কুঁচকিয়ে বলে ওঠে, মানে? আমাদের ডিভোর্স হয়ে গেছে। আমার মেয়ের যখন 1 বছর বয়স, তখনই আমরা সেপারেশন হয়ে যায়। কিন্তু কেন? সে অনেক কথা, পরে সময় করে বলবানি। এমনিও কারোর সাথেই আমার কন্ট্যাক্ট নেই, কোনো বন্ধু বান্ধবী কারোর সাথেই না, তাই কাউকে কিছু শেয়ারও করতে পারি না। বাবাও মারা গেল আমার ডিভোর্সের 2 মাস পর। মায়ের দিকে তাকিয়ে হাসি মুখ, সারা কষ্টের কথা বলা যায় না। ছোট ভাই তো সবে কলেজে উঠলো, ওকেই বা কি বলবো। হঠাৎ করে তোর সাথে দেখা হওয়া আমার কাছে এক প্রকার আলাদিনের চেরাগ পাওয়ার মতো, অন্তত 2টা মনের কথা তো বলতে পারবো। যাই হোক, আজ আমাকে উঠতে হবে। যদি তোর কোনো সমস্যা না হয়, তাহলে তোর কন্ট্যাক্ট নাম্বারটা দিবি। সৌরভ ব্যস্ত ভাবে বলে ওঠে, আরে, সমস্যা কেন হবে? রোশনি সৌরভের নাম্বার নিয়ে এবং নিজের নাম্বার সৌরভকে দিয়ে চলে যায়। সৌরভ আরো কিছু সময় টেবিলে বসে থেকে রোশনির এলোমেলো জীবন নিয়ে কিছু সময় ভেবে কফি শপ থেকে বেরিয়ে যায়। চারিদিকে ছোট ছোট বাচ্চাদের হাসি চেঁচামেচিতে একদম ভরপুর। পার্কের চারিদিকে ছোট ছোট বেঞ্চ করা আছে, যেখানে বাচ্চাদের বাবা মা বসে আছে। ছোট রুহিও অন্যান্য বাচ্চাদের সাথে মিশে বেশ মজা করে যাচ্ছে। রুহি বাড়িতে একা একা থাকে। ওর বয়সী কোনো বাচ্চা নেই। বাবা মা, দাদা দাদি, কাকাই ফুপু মেয়েদের সাথেই সারাদিন কাটে। তাই হঠাৎ করে বাচ্চাদের পেলে বড্ড খুশি হয়ে যায় মেয়েটা। রুহির মুখ ভরা হাসি দেখছে ছোঁয়া।
রুহির হাসি মুখ যেন পৃথিবীর সব থেকে সুন্দরতম দৃশ্য লাগে ছোঁয়ার কাছে। ছোঁয়া রুহির থেকে চোখ সরিয়ে হাসি মুখ করে পাশে বসা শিশিরের দিকে তাকাতেই মুখের হাসি মিলিয়ে যায়। আজ অফিস থেকে শিশিরের কণ্ঠ ছোঁয়ার স্বাভাবিক লাগেনি। বাসায় আসার পর থেকে কেমন একটা অন্যমনস্ক হয়ে আছে। ছোঁয়া বারবার জিজ্ঞেস করেছিল কিছু হয়েছে কিনা। শিশির সব সময় বলে গেছে কিছুই নাকি হয়নি। শিশিরের থমথমে মুখ দেখে ছোঁয়া আজ বের হতে চায়নি, কিন্তু মেয়ের বায়না দেখে শিশির নিজেই জোর করে নিয়ে এসেছে। শিশিরের এমন রূপ ছোঁয়া যেন মেনে নিতে পারে না। এক দৃষ্টিতে তাকিয়ে আছে শিশিরের দিকে। শিশির যেন ধ্যানে বসেছে। শিশিরের দিকে তাকিয়ে ছোঁয়া আস্তে করে বলে ওঠে, শিশির। শিশির হালকা কেঁপে উঠে ছোঁয়া ডাকে। কি ভাবছিল শিশির? ভ্রু কুঁচকিয়ে ফেলে ছোঁয়া। শিশির ছোঁয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, হুম, বলো, কি হয়েছে তোমার? এতটা অন্যমনস্ক কেন তুমি? শিশির হালকা হেসে বলে ওঠে, কিছু হয়নি তো। শিশিরের হাসিটাও যেন ছোঁয়ার কাছে তৃপ্তিদায়ক মনে হচ্ছে না। ছোঁয়া কিছু বলতে যাবে তার আগেই ছোট্ট রুহি দৌড়ে এসে বলে ওঠে, বাবাই, আমি আইসক্রিম খাবো। শিশির হালকা হেসে মেয়েকে কোলে তুলে নেয়। ছোঁয়া রুহির দিকে তাকিয়ে বলে ওঠে, না সোনা, আইসক্রিম খাওয়া যাবে না। রুহি একটু আহ্লাদি করে বলে ওঠে, একটু খাই আম্মু, প্লিজ। রুহি ঠোঁট ফুলিয়ে শিশিরের দিকে তাকাতেই শিশির হালকা হেসে বলে ওঠে, অবশ্যই আমার মা আইসক্রিম খাবে। রুহি হাসি মুখ করে উল্লাসিত ভাবে বলে ওঠে, সত্যি বাবাই। শিশির সম্মতিসূচক মাথা নাড়তেই রুহি শিশিরের গলা জড়িয়ে ধরে বলে ওঠে, আই লাভ ইউ বাবাই। শিশিরও হেসে রুহিকে নিজের সাথে জড়িয়ে ধরে করে তুলে আইসক্রিম শপের দিকে যেতে থাকে। ছোঁয়া আর কি করবে, বাবা মেয়েকে আটকানো সম্ভব না, বুঝে গেছে। চলে যায় ওদের পেছনে পেছনে। রুহি তার কাকাই সৌরভের সাথে মজা করছে। আজ বেড়াতে গিয়ে কত মজা হলো সেই সব বলছে। সৌরভ রুহিকে বড্ড ভালোবাসে। সেও মন দিয়ে রুহির কথা শুনছে, সাথে দুই একটা প্রশ্ন করছে, যেটাতে রুহি আরো আগ্রহী হয়ে উচ্ছ্বাস নিয়ে বলছে। এমন সময় স্নেহা, শিশির সৌরভের ছোট বোন, এসে সোফার উপর বসে রুহির মুখের দিকে তাকায়। মেয়েটা ঘুরতে বড্ড পছন্দ করে। স্নেহা নিজেও রুহিকে মাঝে মাঝে বেড়াতে নিয়ে যায়। খুব খুশি হয় রুহি। কিছু সময় পর স্নেহা বলে ওঠে, রুহি, মামনি, অনেক রাত হয়ে যাচ্ছে। আবার আগামীকাল গল্প করা হবে, এখন তো ঘুমানো উচিত তোমার, তাই না? রুহি স্নেহার দিকে তাকিয়ে বলে ওঠে, ফুপুমনি একদিন তাড়াতাড়ি না ঘুমালে কিছু হয় না, বলো কাকাই। সৌরভ হালকা হেসে রুহিকে নিজের কোলের উপর বসিয়ে বলে ওঠে, তা কিছু হয় না। কিন্তু মামনি, আগামীকাল তো তোমার স্কুল আছে, ভোরে উঠতে হয়। তুমি ঘুমাতে যেতে দেরি করলে তো আর উঠতে পারবে না। কিন্তু কাকাই। আচ্ছা, তুমি মন খারাপ করো না, তুমি যদি এখন ঘুমাতে যাও তাহলে আগামীকাল আমি তোমার জন্য চকলেট নিয়ে আসবো। রুহি চোখ বড় বড় করে বলে ওঠে, সত্যি? সৌরভ রুহির কপালে একটা চুমু দিয়ে বলে ওঠে, একদম সত্যি মা। ওকে। কথাটা বলেই রুহি দৌড়ে চলে যায়। সৌরভ আর স্নেহা হেসে দেয় রুহি যাওয়ার দিকে তাকিয়ে। রুহি রুমে আসতেই দেখতে পায় তার মা বিছানা গুছিয়ে নিচ্ছে, আর তার বাবা একটা চেয়ারে বসে আছে। রুহিকে দেখে ছোঁয়া বলে ওঠে, এসব ঘুমাতে হবে। রুহি একটু এগিয়ে এসে বলে ওঠে, আম্মু, আমার গলা ব্যথা করছে। ছোঁয়া রুহির দিকে তাকায়, তাড়াতাড়ি এগিয়ে এসে মেয়েকে কোলে তুলে দেখে গলার দিকে একটু ফুলছে। রুহির একটু টনসিলের সমস্যা আছে, যার জন্য রুহিকে ঠান্ডা খুব একটা খেতে দেয় না ছোঁয়া। কিন্তু আজ কিছুতেই মেয়েকে থামাতে পারেনি। ছোঁয়া রুহিকে নিয়ে বিছানায় শুয়ে বলে ওঠে, আইসক্রিম খেতে নিষেধ করেছিলাম, শুনোনি, দেখলে কি হলো। এখন ঘুমাও, ঠিক হয়ে যাবে। রুহিমাকে ঝাপটে ধরে চোখ বন্ধ করে। কিছু সময়ের মাঝে গভীর ঘুমে তলিয়ে যায় রুহি। ছোঁয়া রুহির থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে শিশিরের দিকে তাকাতেই দেখে শিশির আবারও অন্যমনস্ক। ব্যাপারটা একটু ভালো লাগছে না ছোঁয়ার।
কিন্তু শিশির যে কিছুই বলছে না। ছোঁয়া মেয়ের দিকে এক পলক তাকিয়ে শিশিরের দিকে এগিয়ে গিয়ে শিশিরের কাঁধে হাত দিয়ে বলে ওঠে, কি হয়েছে তোমার? শিশির তাড়াতাড়ি ছোঁয়ার দিকে তাকিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, কিছু হয়নি, ঘুমিয়ে যাও। কথাটা বলে শিশির বারান্দার দিকে যেতে গেলে ছোঁয়া বলে ওঠে, তুমি ঘুমাবা না? পরে ঘুমাবো, আমি একটু একা থাকি। তুমি ঘুমিয়ে যাও। শিশির শিশির হালকা চেঁচিয়ে বলে ওঠে, বললাম তো ঘুমিয়ে যাও, বিরক্ত করো না। কথাটা বলেই শিশির বারান্দায় চলে যায়। ছোঁয়া যেন থমকে যায় শিশিরের এমন আচরণে। কখনো তো এমন করে না, তাহলে আজ কি হয়েছে তার? ছোঁয়া রুমের ড্রিম লাইট জ্বালিয়ে বড় লাইট বন্ধ করে মেয়ের পাশে শুয়ে থাকে। অনুভব করতে থাকে চোখের কোণা বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আধা ঘন্টা পরেই পেছনে থেকে কারোর জড়িয়ে ধরার অনুভূতি হয় ছোঁয়ার। কিন্তু ভয় পায় না ছোঁয়া, কারণ এই স্পর্শ, এই জড়িয়ে ধরা যে তার বড্ড চেনা। তার স্বামীর স্পর্শ এটা। হঠাৎ পিঠে পানির স্পর্শ পড়তেই চমকে উঠে ছোঁয়া। পানি আসবে কোথা থেকে? শিশিরের মুখ ছোঁয়ার পিঠের সাথে লেগে আছে। তাহলে কি শিশির কান্না করছে? কিন্তু কেন? বুক কাঁপতে থাকে ছোঁয়ার। সৌরভ একটা উপন্যাস পড়ছে, বেশ রাত হয়ে গেছে। সৌরভের অনেক দিনের অভ্যাস ঘুমাতে যাওয়ার আগে উপন্যাস পড়া। হঠাৎ ফোনে ভাইব্রেট হতেই সৌরভ ভ্রু কুঁচকিয়ে ফোনের দিকে তাকায়। এত রাতে কে কল দেয়? সৌরভ হাত বাড়িয়ে ফোন হাতে নিতেই দেখে রোশনির কল। এত রাতে রোশনির কল দেখে একটু চমকে যায়। কোনো বিপদ হয়নি তো? সৌরভ কল রিসিভ করেই বলে ওঠে, হ্যালো রোশনি, এত রাতে কোনো সমস্যা হয়নি তো? ফোনের ওপাশ থেকে রোশনি হালকা হেসে বলে ওঠে, আরে আস্তে, কোনো সমস্যা না। হঠাৎ তোর কথা মনে হলো তাই কল দিলাম। ঘুমিয়ে গেছিলি নাকি? ডিস্টার্ব করলাম না তো? সৌরভ একটু শান্ত হয়ে বলে ওঠে, না, ডিস্টার্ব করিসনি, আর ঘুমাইনি, কিন্তু ভয় পেয়ে গেছিলাম। যা, তাও ভালো, কেউ একজন আমাকে নিয়ে ভয় পেয়েছে। পৃথিবীতে প্রথম একটু নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। সৌরভ হালকা ভ্রু কুঁচকিয়ে বলে ওঠে, মানে? কিছু না, বাদ দে। বাবু ঘুমিয়ে গেছে? হ্যাঁ, অনেক আগেই। তোর মেয়ের নাম কি রে? রাইসা। সৌরভ হালকা হেসে বলে ওঠে, বাহ, খুব মিষ্টি নাম তো। হুম, তুই কি করছিলি? এই তো বই পড়ছিলাম। ও। সৌরভ একটু ইতস্তত করে বলে ওঠে, রোশনি, একটা প্রশ্ন করব? হ্যাঁ, কর। তুই কি কোনো ডিপ্রেশনে আছিস? রোশনি চুপ মেরে যায় সৌরভের কথায়। সৌরভ আস্তে করে বলে ওঠে, রোশনি। রোশনি আস্তে করে বলে ওঠে, লাইফটা খুব এলোমেলো হয়ে গেছে। জানি না কি পাপ করেছিলাম, এমন হয়ে গেল কেন সবকিছু। জীবনটা শুরু করার আগেই থমকে দাঁড়িয়ে গেছে। ডিপ্রেশনে যাওয়া অস্বাভাবিক কিছু না। রাখছি রে, পরে কথা বলবানি। ঠাস করে ফোন কেটে দেয় রোশনি। সৌরভ কান থেকে ফোন সরিয়ে এক পলকে তাকিয়ে থাকে। রোশনিকে কল দিতে গিয়েও দেয় না। কিন্তু মাথার ভেতর রোশনির জন্য চিন্তা আসছে। আস্তে করে ফোনটা পাশে রেখে বই অফ করে দিয়ে লাইট বন্ধ করে শুয়ে পড়ে সৌরভ। ঘুম আসছে কি? সিলিং এর দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে যায় বুঝতে পারে না সৌরভ। ভার্সিটির ক্যাম্পাসে বসে আছে সৌরভ। মনটা কেন জানি না ভালো লাগছে না। রাতে বারবার ঘুম ভেঙে গেছে, যার জন্য ঘুম পুরোপুরি হয়নি। মাথাটা একটু ভার হয়ে আছে। এমন সময় সৌরভের পাশে এসে বসে তৃষান। তৃষান সৌরভের দিকে তাকিয়ে বলে ওঠে, কিরে, মন খারাপ নাকি? সৌরভ না বোধক মাথা নাড়িয়ে বলে ওঠে, না, মন খারাপ কেন হবে? সেটা তো তুই বলবি। হাই। মেয়েলি কণ্ঠে সৌরভ আর তৃষান পাশে তাকিয়ে দেখে জারিফা, সৌরভের বান্ধবী, হাসি মুখে তাদের দিকে তাকিয়ে আছে। সৌরভ জারিফার দিকে তাকিয়ে হালকা হেসে বলে ওঠে, তোর বেড়ানো শেষ হলো? জারিফা পাশে বসতে বসতে বলে ওঠে, আর বেড়ানো, গ্রামে যে গরম রে বাবা। তৃষান জারিফার দিকে তাকিয়ে বলে ওঠে, গরম হলেও কি সমস্যা?
গ্রামে যে ন্যাচারাল বাতাস পাবি এখানে হাজার খানেক এসির নিচেও সেইটা পাবি না। জারিফা হালকা হেসে বলে ওঠে, তা অবশ্য ঠিক। তোদের একদিন আমাদের গ্রামে নিয়ে যাব, কয়েকদিন থাকবি, অনেক মজা হবে। কৃষাণ খুশি হয়ে বলে ওঠে, নাইস আইডিয়া, যাওয়া যায়। জারিফা সৌরভের দিকে তাকিয়ে বলে ওঠে, কিরে তুই এত চুপচাপ কেন? সৌরভ জারিফার দিকে তাকিয়ে বলে ওঠে, না, সেরকম কিছু না, আমার একটা কাজ আছে, আসছি। জারিফা হালকা মন খারাপ করে বলে ওঠে, আজ প্রায় 15 দিন পর আসলাম আর তুই চলে যাচ্ছিস। আমি তো ভেবেছিলাম আজ আমরা সবাই মিলে ঘুরতে যাব, আড্ডা দিব। সরি, আগামীকাল হবে এইসব। আজ আসলেই আমার কাজ আছে। মন খারাপ করিস না প্লিজ, প্লিজ। জারিফা হালকা হেসে বলে ওঠে, আচ্ছা, ওকে বাই। সৌরভ চলে যায়। জারিফা সৌরভের যাওয়ার দিকে একভাবে তাকিয়ে থাকে, আর জারিফার দিকে তাকিয়ে থাকে তৃষান। তৃষান সৌরভের যাওয়ার পানে তাকিয়ে বলে ওঠে, সৌরভ চলে গেছে, আর তাকিয়ে থেকেও দেখতে পাবে না। জারিফা তৃষানের দিকে তাকিয়ে হালকা হেসে বলে ওঠে, আশিরে, বাসায় যেতে হবে। জারিফা চলে যায়। তৃষান এক পলকে তাকিয়ে থাকে জারিফার যাওয়ার দিকে। চোখ জ্বালা করছে তৃষানের, তাও মুখে হাসি বিদ্যমান। শিশির একটা পার্কের বেঞ্চে বসে আছে। বাসা থেকে অফিসে যাচ্ছে বলেই বের হয়েছে। কি করবে আর? বাসায় যে ব্যাপারটা জানাজানি হয়ে গেলে সবাই অনেক চিন্তায় পড়ে যাবে। তাই রোজকার মতো অফিসে যাওয়ার মতো করে রেডি হয়ে বের হয়েছে। কিন্তু এখন কোথায় যাবে সে? কোনো উপায় না পেয়ে পার্কের বেঞ্চে বসে আছে। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে শিশিরের। এইভাবে তো চলবে না। বাড়িতে বাবা মা আছে, স্ত্রী সন্তান আছে, ছোট 2টা ভাই বোন আছে। ভাই বোন 2টা টিউশনি করতে চেয়েছিল, শিশির করতে দেয়নি। আদরের ভাই বোনদের সব সময় বলেছে পড়ালেখা করার জন্য, কেননা আপাতত চাকরি করে টাকা উপার্জনের জন্য সে আছে। কিন্তু এখন কি করবে শিশির? মাথাটা টিপটিপ করে ব্যথা করছে। করবে না কেন? সারা রাত ঘুম হয়নি, আর এত চিন্তা চলছে মাথার ভেতর, মাথা তো ব্যথা করবেই। শিশির উঠে গিয়ে পার্কের পাশে থাকা একটা টং দোকান থেকে এক কাপ চা নিয়ে আবার বেঞ্চে এসে বসে চা খাচ্ছে আর চিন্তার পাহাড় গুনছে। সংসারের খরচও আর কম না। আজ সকালেই অ্যাকাউন্টে কিছু টাকা ঢুকে গেছে। টাকাটা অফিস থেকে পাঠানো হয়েছে। হাতে আরো কিছু টাকা আছে, কিন্তু তাতে আর কয়দিন। মাস গেলেই মেয়ের স্কুলের বেতন, সৌরভের হাত খরচ, স্নেহার হাত খরচ, মা বাবার ঔষধ সহ আরো কিছু খরচ থাকে। সংসারের খরচ খুব ভালো লাগছে না শিশিরের। জীবন অতিষ্ঠ হয়ে উঠছে তার। চাকরিটা এমন হুট করে চলে যাবে ভাবতেই পারেনি শিশির। বছর 3 ধরে অফিসে সমস্যা হচ্ছে, লোক কমিয়ে আনা হবে এমন কথাও কানে এসেছে তার, কিন্তু সেই লোকের মাঝে সে নিজে পড়ে যাবে এটা কখনোই ভাবেনি। ভাববে কিভাবে? অফিসে সে একটা ভালো পোস্টে জব করত, এমন তো হওয়ার কথা ছিল না। তাহলে কি কেউ শত্রুতা করলো? অফিসে অবশ্য তার বিরুদ্ধে বেশ লোক আছে, তারা করলেও করতে পারে, জানা নেই শিশিরের। এখন অবশ্য এইসব চিন্তা করার সময় না। মাথা কাজ করছে না শিশিরের। চায়ের ভার ফেলে দিয়ে মাথা চেপে বসে থাকে শিশির। দর্শন, আস্তে চালাই আর, লেগে যাবে, অ্যাক্সিডেন্টে হয়ে যাবে। সামনের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলতে থাকে আয়ান। দর্শন মুখে বাঁকা হাসি দিয়ে হাই স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে। আয়নের কোনো কথাই যেন দর্শনের কানে পৌঁছাচ্ছে না। আয়ন সামনের দিকে তাকিয়ে চোখ বড় করে চেঁচিয়ে বলে ওঠে। দর্শন সামনে একটা মেয়ে, লেগে গেল ইয়ার। দর্শন তাড়াতাড়ি ব্রেক চাপলেও কাজ হয় না। মেয়েটা ধাক্কা খেয়ে পড়েই যায়। আয়ন চোখ বড় বড় করে চিন্তিত মুখ নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে। রাস্তার আশেপাশে সব মানুষ মেয়েটার দিকে তাকিয়ে পড়ে এবং এগিয়ে আসতে থাকে। আয়ন বিড়বিড় করে বলে ওঠে, গেল গেল, মান সম্মান সব যাবে আজ। রাস্তায় গণদোলাই খাওয়া লাগবে, শিউর। দর্শন এক পলক আয়নের দিকে তাকিয়ে গাড়ি থেকে নেমে সামনে এগিয়ে যেতে দেখতে পায় মেয়েটা রাস্তার উপর বসে বসে বই তুলে নিচ্ছে।
দুইজন লোক মেয়েটার জিনিসগুলো গুছিয়ে দিচ্ছে। একজন লোক দর্শনের দিকে তাকিয়ে বলে ওঠে, রাস্তায় গাড়ি চালানোর সময় দেখে চালানো যায় না। পাশ থেকে অন্য একজন লোক বলে ওঠে, আরে, বড় লোকের পোলারা নিজেরা গাড়ি নিয়ে চলাচল করার সময় নিজেকে হিরো মনে করে। পাশ থেকে আরো একজন বলে ওঠে, একদম ঠিক বলেছেন, এদের মতো ছেলেদের জন্য আজকাল এত অ্যাক্সিডেন্ট হয়, রাস্তায় নিরাপদভাবে চলাচলও করা যায় না। আয়ান তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে এগিয়ে এসে দর্শনের দিকে তাকিয়ে দেখে দর্শনের মুখ লাল হয়ে যাচ্ছে রাগেতে। দর্শনের মাথায় রাগ চাপলে কতটা ভয়ঙ্কর হতে পারে ভাবতেই আয়ানের গলা শুকিয়ে যায়। আয়ান সবাইকে কিছু বলতে যাবে তার আগেই মেয়েটা দাঁড়িয়ে বলে ওঠে, ওনাদের কিছু বলবেন না প্লিজ, ওনাদের কোনো দোষ নেই, হয়তো বুঝে উঠতে পারেননি, আর না হলে আমি হয়তো ফুটপাত থেকে রোডের দিকে চলে গেছিলাম, আপনারা ওনাদের কিছু বলবেন না। দর্শন ভ্রু কুঁচকিয়ে মেয়েটার দিকে তাকায়। এখনো মেয়েটার মুখ দেখতে পায়নি দর্শন এবং আয়ান, কারণ তাদের অবস্থান মেয়েটার থেকে পেছনের দিকে। মেয়েটা আবার বলে ওঠে, আপনারা এখন নিজের কাজে যেতে পারেন, আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। একজন এগিয়ে এসে বলে ওঠে, তুমি যেতে পারবে তো? মেয়েটি হালকা হেসে বলে ওঠে, জি, পারবো। সবাই যার যার কাজে চলে যায়। মেয়েটিও আর পেছনের দিকে না ফিরে সামনের দিকে এক পা এগিয়ে যেতে গেলে আয়ান বলে ওঠে, এই শুনুন। থেমে যায় মেয়েটি। আয়ান এবং দর্শন দুইজনের দৃষ্টি মেয়েটির উপর। মেয়েটি আস্তে আস্তে ঘুরে ওদের দিকে তাকাতেই আয়ান আর দর্শন মেয়েটির মুখ দেখতে পায়। দর্শন এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছে। আয়ান এগিয়ে এসে বলে ওঠে, আই এম সরি, আসলে ভুলটা আমাদের, তাও আপনি সবার থেকে আমাদের বাঁচালে, না হলে হয়তো ঝামেলা হতে পারত। মেয়েটা হালকা হেসে বলে ওঠে, না না, সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু একটু দেখে শুনে গাড়ি চালাবেন, না হলে একটা দুর্ঘটনা ঘটে গেলে সবারই ক্ষতি হয়ে যাবে। অবশ্যই। আপনার কোথাও লাগেনি তো? না, মানে হাতে একটু লেগেছে। সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। হাতে লেগেছে? তাহলে চলুন ডক্টরের কাছে নিয়ে যায়। মেয়েটা হালকা হেসে বলে ওঠে, না না, ডক্টরের কাছে নিয়ে যাওয়ার মতো কিছু হয়নি, আমি বাসায় গিয়ে অ্যান্টিসেপটিক লাগিয়ে নিব, তাতেই হয়ে যাবে। আসছি। কথাটা বলে মেয়েটা চলে যেতে নিলেই আয়ান আবার বলে ওঠে, আপনার নামটা তো বলে যান। মেয়েটা পেছনে ঘুরে এক পলক দর্শনের দিকে তাকিয়ে আবার আয়ানের দিকে তাকিয়ে হালকা হেসে বলে ওঠে, স্নেহা। কথাটা বলেই স্নেহা চলে যায়। আয়ান দর্শনের দিকে এগিয়ে এসে বলে ওঠে, মেয়েটা জ্যোৎস্না আর। দর্শন আয়ানের দিকে এক পলক তাকিয়ে আবার স্নেহার যাওয়ার দিকে একবার তাকিয়ে গাড়িতে গিয়ে বসে। আয়ান হালকা হেসে গাড়িতে উঠে যায়। স্নেহা ড্রয়িং রুমে সোফার উপর বসে আছে, আর ছোঁয়া স্নেহার চোট পাওয়া জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে। পাশের একটা সোফায় মায়া রহমান, শিশিরের মা, বসে আছেন আর মেয়ের কাটা জায়গা দেখে যাচ্ছেন। মায়া রহমান খানিকটা রাগী কণ্ঠে বলে ওঠে, ছেলেগুলোর কি চোখ নেই? এসেই দুম করে গাড়িটা লাগিয়ে দিল। স্নেহা হালকা হেসে মায়ের দিকে তাকিয়ে বলে ওঠে, চোখ কেন থাকবে না মা? চোখ তো আছে, কিন্তু ওরা হয়তো বুঝতে পারেনি। ছোঁয়া ফুফু দিয়ে জায়গাটা পরিষ্কার করতে করতে বলে ওঠে, ভালোই চোট পেয়েছো কিন্তু স্নেহা, সকাল বিকাল একটু ক্লিন করো, না হলে ইনফেকশন হয়ে যাবে। আচ্ছা, হয়েছে, এখন আর ক্লিন করতে হবে না, আমি রুমে গেলাম, ঘুমাবো একটু। আচ্ছা, যাও। রুহি কোথায়? স্কুল থেকে এসে গোসল করে খেয়ে দিয়ে এখন ঘুমাচ্ছে। ও আচ্ছা, গেলাম আমি। স্নেহা নিজের রুমে চলে যায়। মায়া রহমান ছোঁয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, রান্না বান্না শেষ হয়েছে? না আম্মা, আর একটু বাকি আছে। মায়া রহমান একটু গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তোমার শ্বশুরের খাওয়ার সময় হয়ে যাচ্ছে, আর এখনো রান্না শেষ হয়নি। বিয়ের এতগুলো বছর পেরিয়ে গেল, এখনো কাজের হাত আসলো না, অসহ্য লাগে। কথাগুলো বলেই মায়া রহমান নিজের রুমের দিকে চলে যায়।
ছোঁয়ার চোখ দুইটা ছলছল করে ওঠে। এমন করেন কেন তার শাশুড়ি? কম কাজ তো করে না সে, সবকিছু নিজের হাতে সামলায়, তাও একটু এদিক থেকে ওদিক হলেই কথা শোনান। কখনোই কিছু বলে না ছোঁয়া, সব সময় মুখ বুজে সহ্য করে এসেছে। কিন্তু খারাপ লাগে ছোঁয়ার, এত কষ্ট করার পরও কথা শুনতে হলে খারাপ তো লাগবেই। চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে ছোঁয়ার। তাড়াতাড়ি মুছে ফেলে রান্নাঘর থেকে প্রেসার কুকারের সিটি বাজতেই একটা দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরের দিকে এগিয়ে যায় ছোঁয়া। রোদের আলো পড়ে এসেছে প্রায়। সূর্য পশ্চিমে হেলে পড়েছে। পশ্চিম দিকের আকাশে রক্তিম আভাস ছড়িয়ে গেছে। সারাদিন কর্মক্লান্ত মানুষ রাস্তা দিয়ে বাড়ির দিকে ফিরছে। রাস্তায় ব্যাপক যানজট, গাড়ির হর্ন, হকারের আওয়াজ, মানুষের কোলাহল, সব মিলিয়ে বিকালের গমগম পরিবেশ। কিন্তু রাস্তা এমন ব্যস্ততায় ভরা থাকলেও, বিভিন্ন লেক সাইড, পার্ক সাইডে মানুষ থাকলেও কোলাহল কম। লেকের পাশে যেন বেশি নীরব থাকে সব সময়। হয়তো লেকের পানি মানুষের কোলাহল শুষে নিয়ে যায়। সূর্যের রক্তিম আভা লেকের পানিতেও যেন মাখামাখি হয়ে আছে। লেক সাইডে বেশি প্রেমিক প্রেমিকার ঘোরাফেরা, কোথাও দল বেঁধে গিটার নিয়ে বন্ধু বান্ধবদের আড্ডা, কোথাও কেউ উদাস মনে একা একা রক্তিম আকাশ বা রক্তিম আভায় আলোকিত লেকের পানির দিকে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে। এমন এক লেকের পাশে বসে আছে সৌরভ। হাতে বাদামের প্যাকেট, খোসা ছাড়িয়ে মুখে নিচ্ছে আর চোখ রেখেছে এদিক ওদিক, লেকের পানি, আকাশের দিকে। অপেক্ষায় আছে সৌরভ, তাই এদিক ওদিক বেশি দৃষ্টিপাত করছে। এমন সময় পাশে একজন বসতেই সৌরভ সেই দিকে তাকিয়ে হালকা হাসে। কারণ সৌরভের পাশে এসে বসেছে রোশনি। রোশনির মুখে বিন্দু বিন্দু ঘাম যেন চিকচিক করছে, যেন মুক্তদানা। সৌরভ তাড়াতাড়ি নিজের দৃষ্টি সরিয়ে লেকের পানির দিকে তাকিয়ে বলে ওঠে, ক্লান্ত অনেক নাকি? রোশনি ওনা দিয়ে মুখ মুছতে মুছতে বলে ওঠে, ক্লান্তি এখন আমাকে দেখেই ক্লান্ত হয়ে যায়। সৌরভ ভ্রু কুঁচকিয়ে রোশনির দিকে তাকায়। রোশনি হালকা হেসে বলে ওঠে, অনেক সময় ধরে ওয়েট করছিস নাকি? না, সেরকম একটা না। এই নে বাদাম খা। সৌরভ বাদামের প্যাকেটটা রোশনির দিকে এগিয়ে দিলে রোশনি কয়েকটা বাদাম নেয়। সৌরভ রোশনির দিকে তাকিয়ে বলে ওঠে, হঠাৎ করে এখানে আসতে বললাম, কোনো সমস্যা হয়নি তো তোর? রোশনি লেকের পানির দিকে তাকিয়ে হালকা হেসে বলে ওঠে, অনেক দিন পর কেউ আমাকে একটা জায়গায় ডেকেছে একটু কথা বলার জন্য। তুই যখন ফোন দিয়ে বলি বিকালে দেখা করতে পারবো কিনা, তখন চিমটি কেটে দেখছিলাম স্বপ্ন দেখছি না তো, আমাকে কেউ ডাকছে একটু কথা বলার জন্য, এটা তো আমি আজকাল কল্পনাতেই আনি না। কি বলিস না তুই? যাই হোক, কোথা থেকে আসলি? বাসা থেকে নাকি অন্য কোথাও ছিলি? কাজ থেকে এসেছি। ও আচ্ছা, কোথায় কাজ করিস তুই? রোশনি একটা নিঃশ্বাস ফেলে বলে ওঠে, গার্মেন্টসে। সৌরভ আস্তে করে বলে ওঠে, ও, কেমন কাজ করা লাগে তোর? আমি একটা সেক্টরের আছি, সেটার দেখাশোনা করি। দিন শেষে মালিককে ওই সেক্টরের সব কাজ আমাকে বুঝিয়ে দিতে হয়। ও আচ্ছা, সারাদিন মেয়েটা কোথায় থাকে? মায়ের কাছে থাকে। সৌরভ চুপ মেরে যায়। রোশনি একা একা বলে ওঠে, জানিস সৌরভ, সারাদিনে মেয়েটাকে কাছে পাই না। আজ ম্যানেজ করে বেরিয়ে এসেছি, না হলে কাজ থেকে বের হতে কমপক্ষে 7টা বেজে যায়। অনেক দিন তারও বেশি, বাসায় যেতে যেতে মেয়েটার ঘুমানোর সময় হয়ে যায়। খুব অল্প সময় মাকে কাছে পায় আমার বাচ্চাটা। রোশনির চোখ ছলছল করে ওঠে। সৌরভ আস্তে করে বলে ওঠে, তোর পড়ালেখা? রোশনি তাচ্ছিল্যমূলক হাসি দিয়ে বলে ওঠে, ইন্টার পরীক্ষাটা দিতে দিয়েছিল। আমার অমতেই খুব তাড়াতাড়ি বাচ্চা নিতে হয়, পরীক্ষার রেজাল্ট বের হওয়ার আগেই আমি কনসিভ করি, তারপর আর পড়তে দেয়নি। আমার পড়াও আর হলো না। পড়াশোনাটা করতে পারলে অন্তত এই গার্মেন্টসে কাজ করা লাগতো না। ভালো কোনো অফিসিয়াল জব করতে পারতাম। তোর মেয়েটা তো অনেক ছোট, একদিন নিয়ে আয়, একটু দেখি। তুই চল আমাদের বাসায়, মা, ভাই আর মেয়ের সাথেও দেখা হয়ে যাবে। যাব, কিন্তু তার আগে তোর মেয়েকে দেখতে চাই। রোশনি হালকা হেসে বলে ওঠে, শুক্রবার গার্মেন্টস বন্ধ, ওই দিন তাহলে নিয়ে আসবো। এমনিও আমার মেয়েটা ঘুরতে খুব ভালোবাসে। আচ্ছা। এইভাবে বেশ কিছু সময় গল্প করতে থাকে রোশনি আর সৌরভ।
পুরনো অনেক কথা, মজার মজার ঘটনা বলাবলি করছে, খুব হাসাহাসিও করছে। সূর্য ডুবে গেছে অনেক আগেই, দিনের আলো শেষ হয়ে চারিদিকে অন্ধকার নেমে গেছে, কিন্তু শহরের কৃত্রিম আলো সেই অন্ধকার সরিয়ে চারিদিকে আলোকিত করে রেখেছে। সন্ধ্যাটা একটু গাঢ় হতেই রোশনি আর সৌরভ হাঁটতে হাঁটতে লেক পেরিয়ে রাস্তার কর্নার দিয়ে হাঁটতে থাকে। ফুটপাতও এখন অনেক ব্যস্ত হয়ে আছে। অফিস ফেরত মানুষের চলাচল এখনো শেষ হয়নি। গাড়ির শব্দ তো আছেই। রোশনি দাঁড়িয়ে পড়ে সৌরভের দিকে তাকিয়ে বলে ওঠে, আমাকে বাসে উঠতে হবে, আমি গেলাম। আর সত্যি কথা বলতে তোকে অনেক ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। সৌরভ কিঞ্চিৎ ভ্রু কুঁচকিয়ে বলে ওঠে, কেন? আমাকে এই সময়টা দেওয়ার জন্য। জীবনে যে এত হাসি মজা মিলিয়ে সময় হতে পারে, আজ আবার তুই মনে করিয়ে দিলি। আমি তো এইসব ভুলেই গিয়েছিলাম। এমন সময় রাস্তার পাশে একটা বাস থামতেই সৌরভ ব্যস্ত হয়ে বলে ওঠে, তোর বাস এসে গেছে মনে হয়, তাড়াতাড়ি যা, না হলে মিস করে যাবি। রোশনি সৌরভের দিকে তাকিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, আমি গেলাম, ফোনে কথা হবে, আসি, আল্লাহ হাফেজ। রোশনি দৌড়ে এগিয়ে গিয়ে বাসে উঠে যায়। বাস ছেড়ে চলে গেলে সৌরভ উল্টো রাস্তা ধরে হাঁটা শুরু করে। ছোঁয়া শ্বশুর শাশুড়ির খাবার দিয়ে রুমে আসার সময় কলিং বেলের আওয়াজ ভেসে আসে। শিশির এসেছে। ছোঁয়া এগিয়ে গিয়ে দরজা খুলতেই শিশির ভেতরে ঢুকে। শিশিরকে আজ বেশি ক্লান্ত দেখা যাচ্ছে। শিশির ভেতরে এসে একটা মোড়ায় বসে জুতা খুলতে থাকে। ছোঁয়া দরজা বন্ধ করে এগিয়ে এসে বলে ওঠে, আজ কি অফিসে বেশি কাজ ছিল? শিশির জুতা খুলে দাঁড়িয়ে ছোঁয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, কেন বলো তো? বেশি ক্লান্ত দেখা যাচ্ছে। শিশির একটা নিঃশ্বাস ফেলে বলে ওঠে, একটু প্রেসার ছিল। সমস্যা নেই, গোসল করলে ঠিক হয়ে যাব। কথাটা বলেই শিশির রুমে প্রবেশ করে। রুমে বিছানার উপর বসে রুহি ড্রয়িং করছে। শিশিরকে দেখে রুহি হেসে বলে ওঠে, বাবাই। শিশির হেসে হাত বাড়িয়ে দিতেই রুহি এগিয়ে এসে শিশিরকে জড়িয়ে ধরে মিষ্টি করে বলে ওঠে, আমার চকলেট। শিশির পকেট থেকে একটা চকলেট বের করে রুহির সামনে ধরতেই রুহি খুশিতে লাফিয়ে উঠে শিশিরের দুই মুখে চুমু এঁকে দেয়। শিশিরও রুহির কপালে একটা মিষ্টি পরশ দেয়। ওদের পেছনে দাঁড়িয়ে এইসব কর্মকাণ্ড এত সময় ধরে ছোঁয়া দেখছিল আর প্রশান্তির হাসি হাসছিল। এখন এগিয়ে এসে বলে ওঠে, রুহি মা, আমার বাবাই ক্লান্ত, ফ্রেশ হয়ে আসুক। আর তোমাকে না বলেছি ফ্রেশ না হয়ে মেয়ের কাছে আসবে না। বাইরে থেকে আসছো, জ্যাম থাকে তো। শিশির আস্তে করে বলে ওঠে, সরি, ভুল হয়ে যায় সব সময়। কি করব বলো, মেয়েটাকে দেখলে আর কিছু মাথায় থাকে না। হুম, এখন যাও, ফ্রেশ হয়ে আসো। হুম। শিশির ফ্রেশ হতে চলে যায়। ছোঁয়া রুহির দিকে তাকিয়ে বলে ওঠে, এখন চকলেট খেও না, একটু খাই আম্মু প্লিজ। না সোনা, এখন চকলেট খেলে দাঁতে পোকা হবে। আগামীকাল স্কুলে নিয়ে তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে খেও কেমন? রুহি কিছু সময় চুপ করে থেকে হেসে বলে ওঠে, ওকে, এই তো শোনা মা আমার। ছোঁয়া কথাটা বলে রুহির কপালে একটা চুমু এঁকে দেয়। রুহিও মাকে আদরে জড়িয়ে ধরে। এখন বেশ রাত। আকাশে বেশ বড় একটা চাঁদ উঠেছে। রুহি ঘুমিয়ে গেছে। শিশির আজও বারান্দায় বসে আছে। আজ সারাদিন এদিক সেদিকে ছিল, কিন্তু এইভাবে কয়দিন? হাতে যা টাকা আছে তা দিয়েই বা কয়দিন? না, কিছু একটা করতেই হবে। এইভাবে চুপচাপ বসে থাকলে হবে না। ছোঁয়া মেয়ের পাশে শুয়ে আছে, কিন্তু নিজের চোখে ঘুম নেই। ঘুম আসবেই বা কিভাবে? মানুষটা যে পাশে নেই, বারান্দায় বসে আছে। কি হয়েছে তার প্রাণপ্রিয় স্বামী? এমন মন মরা উদাসীন কেন সে? কোনো সমস্যা হয়েছে কি? কতবারই তো জিজ্ঞেস করলো ছোঁয়া, কই কিছুই তো বলছে না। গতকাল রাতে মানুষটা কান্না করেছে, কিন্তু কেন? ছোঁয়া রুহির দিকে এক পলক তাকিয়ে আস্তে করে বিছানা থেকে নেমে বারান্দায় চলে আসে। শিশির আকাশে উঠা রূপালী চাঁদের দিকে তাকিয়ে আছে।
ছোঁয়া শিশিরের পাশে থাকা চেয়ারে বসতেই শিশির ছোঁয়ার দিকে দৃষ্টিপাত করে। শিশির ছোঁয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, এখনো ঘুমাওনি কেন? কেন ঘুমায়নি তুমি জানো না? শিশির নিজের চোখ সরিয়ে নিয়ে আবার আকাশের দিকে তাকাতেই ছোঁয়া শিশিরের পাশে হাঁটু ভেঙে বসে শিশিরের হাত নিজের হাতের মাঝে নিয়ে বলে ওঠে, কি হয়েছে তোমার? কোনো সমস্যা হলেও বলো, কিন্তু এভাবে থাকছো কেন? এইভাবে একা একা সব সময় ভাবনার মাঝে আছো। কি ভাবছো এত? আমাকেও বলতে পারছো না? শিশির ছোঁয়াকে উঠিয়ে নিজের কোলের উপর বসিয়ে বলে ওঠে, কিছু হয়নি আমার, তুমি এরকম করো না। কেমন করবো না আমি? তুমি এরকম হয়ে আছো, সব সময় মনে হয় চিন্তায় ভরে আছো তুমি। তোমাকে আমার স্বাভাবিক লাগছে না শিশির। আমি তোমার এমন অবস্থা দেখতে পারবো না। কি হয়েছে বলো আমাকে। শান্ত হও, রিল্যাক্স। কিচ্ছু হয়নি। কিন্তু শিশির। শিশির ছোঁয়া ঠোঁটে আঙুল ঠেকিয়ে বলে ওঠে, হুসস, কিচ্ছু হয়নি। বললাম তো, আমি একদম ঠিক আছি। অফিসে একটু কাজের প্রেশার বেড়েছে, তাই ক্লান্ত দেখায়। আর কিছুই না। কথাটা বলেই শিশির ছোঁয়াকে জড়িয়ে ধরে। ছোঁয়াও শিশিরের বুকে মাথা রেখে নিজেকে শিশিরের সাথে মিশিয়ে রাখে। শিশির ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে, আল্লাহ, আমাকে শক্তি দাও। এইসব মানুষগুলোর মুখে হাসি ফোটানোর তৌফিক দান করো। দয়া করো, দয়া করো। মাত্র ক্লাস শেষ করে বের হলো স্নেহা। পাশে রয়েছে স্নেহার সব থেকে কাছের বান্ধবী অহনা। ভার্সিটির মাঠে আসতেই অহনা বলে ওঠে, স্নেহা, হুম, আমার একটু শপিং মলে যাওয়া লাগবে। যাবে আমার সাথে? স্নেহা ফোন চেপে সময় দেখে বলে ওঠে, পরের ক্লাস। অহনা একটু ভ্রু কুঁচকিয়ে বলে ওঠে, পরের ক্লাস আজ করা লাগবে না, চল প্লিজ। স্নেহা একটু ভেবে বলে ওঠে, চল তাহলে। স্নেহা আর অহনা ভার্সিটি থেকে বেরিয়ে রিক্সা ডেকে শপিং মলে চলে যায়। অহনা কেনাকাটা শেষ করে বের হতেই স্নেহা বলে ওঠে, তুই বাসায় চলে যা, আমি একটু লাইব্রেরি যাব। চল, আমিও যাচ্ছি সাথে। না, তোর এত ব্যাগ নিয়ে যাওয়া লাগবে না, আমিই যাচ্ছি। ওকে। অহনা চলে যায়। স্নেহা ওখান থেকে লাইব্রেরির দিকে হাঁটা শুরু করে। লাইব্রেরি এসে বই দেখতে থাকে। এমন সময় একটা বই চোখে পড়তেই স্নেহা গিয়ে বইটা টান দিতে গেলে আসে না। ভ্রু কুঁচকিয়ে যায় স্নেহার। বইটা আসছে না। অপর পাশ থেকে কেউ টানাটানি করছে মনে হচ্ছে। স্নেহা শেলফের পাশ দিয়ে মুখ বাড়িয়ে দেখতে গেলে অপোজিট সাইড থেকে একটা মুখ এগিয়ে আসে। স্নেহা ভয় পেয়ে 2 পা পিছিয়ে যায়। আর মানুষটাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে স্নেহা, কারণ মানুষটা আর কেউ না, মানুষটা হলো দর্শন। দর্শন ভ্রু কুঁচকিয়ে তাকিয়ে আছে স্নেহার দিকে। দর্শন বইটা হাতে নিয়ে স্নেহার দিকে এগিয়ে আসতেই স্নেহা আরো 1 পা পিছিয়ে যায়। দর্শন দাঁড়িয়ে পড়ে। তারপর স্নেহার দিকে তাকিয়ে বলে ওঠে, তোমার সমস্যাটা কি? সব সময় আমার সামনে এসে পড়ার মানে কি? বাই দা ওয়ে, তুমি কি আমাকে ফলো করছো? কথাটা শুনতেই স্নেহা ভ্রু কুঁচকিয়ে যায়। তারপর একটু রাগী কণ্ঠে বলে ওঠে, আমি আপনাকে ফলো করছি মানে? সেই দিন গাড়ির সামনে, আর আজ বই ধরে টানাটানি করছো। তো ফলো করছো না তো কি করছো? দেখুন, আপনি না জেনে শুনে এমন ভাবে কথা বলতে পারেন না আমার সাথে। সেই দিন আপনি আমাকে পেছনে থেকে গাড়ি দিয়ে ধাক্কা মেরেছিলেন। আমি যদি না আটকাতাম তাহলে গণধোলাই খেতেন। আবার বলছেন আমি গাড়ির সামনে গেছিলাম। আর এখানে আমি সব সময় আসি। আপনার হাতে যে বইটা আছে, এটা আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম, চোখে পড়লো তাই নিতে গেছিলাম। কে জানতো বইয়ের ওই পাশে আপনি রয়েছেন। এমন সময় আয়ান হাতে কিছু বই নিয়ে এগিয়ে আস্তে আস্তে বলে ওঠে, দর্শন তোর হলো। আয়ান দর্শনের দিকে তাকিয়ে দেখে দর্শন সামনের দিকে তাকিয়ে আছে। দর্শনের দৃষ্টি উদ্দেশ্য করে সামনের দিকে তাকাতেই স্নেহাকে দেখতে পায় আয়ান। আর স্নেহাকে দেখতেই আয়ানের মুখে হাসি ফুটে ওঠে। আয়ান স্নেহার দিকে এগিয়ে এসে বলে ওঠে, আরে,
আপনি এখানে কেমন আছেন? জি, ভালো। আমি এখানে প্রায় আসি বই নিতে। কিন্তু আজ আপনার বন্ধু ভেবেছে আমি তাকে ফলো করে বেড়াচ্ছি। দয়া করে আপনার বন্ধুকে বলে দিবেন আপনার বন্ধুর ব্যাপারে কোনো ইন্টারেস্ট আমার নেই। কথাটা বলেই স্নেহা ওখান থেকে চলে যায়। আয়ান ভয়ে ভয়ে চোখে দর্শনের দিকে তাকাতে দেখে দর্শনের মুখ রাগে লাল হয়ে আছে। আয়ান কিছু বলতে যাবে তার আগেই দর্শন লাইব্রেরি থেকে বের হয়ে যায়। মিসেস অনন্যা, দর্শনের মা, ড্রয়িং রুমে দাঁড়িয়ে উপরে ছেলের রুমের দিকে তাকিয়ে আছে। চোখে ভয় পানি জড়ো হয়ে আছে। মিসেস অনন্যার পাশে রয়েছে মালতী, দর্শনদের বাড়ির কাজের মেয়ে, এক প্রকার কাঁপাকাঁপি করছে। উপরে দর্শন জিনিসপত্র ভাঙছে, যার আওয়াজে চারিদিকে ভরে যাচ্ছে। এমন সময় কলিং বেলের আওয়াজ ভেসে আসতেই মালতী দৌড়ে গিয়ে দরজা খুলতেই আয়ান আর দিশা, দর্শনের বড় বোন, তাড়াতাড়ি ঘরে ঢুকে। দিশা শ্বশুর বাড়িতে ছিল, দর্শনের এমন রূপ দেখে আয়ান গিয়ে দিশাকে নিয়ে এসেছে। কারণ এখন দর্শনকে দিশা ছাড়া কেউ সামলাতে পারবে না। দিশা উপর থেকে ভাঙাচোরার আওয়াজ পেয়ে কারোর সাথে কোনো কথা না বলে সোজা উপরে চলে যায়। দর্শন একটা ফুলদানি ছুঁড়ে মারতে গিয়ে থেমে যায়, কারণ দরজার সামনে দিশা তার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে। দর্শন আস্তে আস্তে হাত নামিয়ে নেয়, দিশা দর্শনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দর্শনের পুরো শরীর ঘেমে আছে। চুল ঘেমে কপালের সাথে লেপ্টে আছে। দর্শনের চোখ মুখ লাল হয়ে আছে। দিশা আস্তে করে রুমে প্রবেশ করে, রুমের চারিদিকে তাকিয়ে দেখে পুরো রুম তছনছ করে ফেলেছে দর্শন। দিশা দর্শনের দিকে এগিয়ে গিয়ে দর্শনের মুখে এক হাত রেখে বলে ওঠে, কি হয়েছে? দর্শন কোনো কথা না বলে বিছানার উপর গিয়ে বসে। বিছানা পুরো এলোমেলো হয়ে আছে। দিশা এগিয়ে এসে ভাইয়ের পাশে বসে বলে ওঠে, আপনি কে বলবি না কি হয়েছে? দর্শন দিশার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই আয়ান রুমের ভেতর ঢুকতে ঢুকতে বলে ওঠে, আসলে আপনি। আজ এই প্রথম কেউ দর্শনকে মুখের উপর নট ইন্টারেস্টেড বলে চলে গেছে। দর্শন কর্মঠ দৃষ্টিতে আয়ানের দিকে তাকালে আয়ান মিচকা হাসি দেয়। দিশা ভ্রু কুঁচকিয়ে বলে ওঠে, মানে বুঝলাম না। শোনো তাহলে। আয়ান আর কিছু বলার আগেই দর্শন কটমট করতে করতে বলে ওঠে, আয়ান, আমি কিন্তু তোকে মেরে ফেলবো। দিশা দর্শনের দিকে তাকিয়ে বলে ওঠে, দর্শন, একটু চুপ থাকবি। দর্শন চুপ মেরে অন্যদিকে তাকায়। দিশা আবার আয়ানের দিকে তাকিয়ে বলে ওঠে, কি হয়েছে খুলে বলতো। আয়ান আস্তে আস্তে স্নেহার ঘটনা সব বলতেই দিশা হেসে দেয়। দর্শন দিশার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকিয়ে বলে ওঠে, আপনি, তুই হাসছিস? দিশা হাসি থামিয়ে বলে ওঠে, মেয়েটার দম আছে বলতে হবে ভাই। আচ্ছা, এই জন্য এত রাগ উঠেছে আমার ছোট ভাইয়ের? পুরো রুমটার কি অবস্থা করেছিস দেখতো, এত রাগ তোর কোথা থেকে আসে? বাবাইয়ের রাগ ছিল, কিন্তু তোর মতো এমন উল্টপালট করা রাগ ছিল না। দর্শন কিছু না বলে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। দিশা এগিয়ে এসে বলে ওঠে, এত রাগ করলে স্বাস্থ্যের ক্ষতি হয়। এমন করিস না ভাই। চল নিচে চল, মা ভয় পেয়ে গেছে। দর্শন দিশার দিকে তাকালে দিশা হালকা হেসে দর্শনের কপালে একটা চুমু একে দিয়ে বলে ওঠে, চল নিচে চল। আয়। নিচে গিয়ে যে কোনো একজন সার্ভেন্টকে বল রুমটা ঠিক করে দিয়ে যেতে। আচ্ছা, আপনি। কথাটা বলে আয়ান রুম থেকে বেরিয়ে যায়। দিশাও দর্শনকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মাম্মাম, আমরা কোথায় যাচ্ছি? রোশনির দিকে তাকিয়ে প্রশ্নটা করে উঠে ছোট্ট রাইসা। রোশনি হালকা হেসে বলে ওঠে, আমরা বেড়াতে যাচ্ছি সোনা। রাইসা খুশি হয়ে রোশনির গলা জড়িয়ে ধরে বলে ওঠে, তত্তি ঘুম। রাইসাকে রেডি করে নিজে রেডি হয়ে যায় রোশনি। রাইসাকে কোলে নিয়ে রুম থেকে বের হতেই মিসেস কোকেয়া, রোশনির মা, এগিয়ে এসে বলে ওঠে, এখনই বের হচ্ছিস? রোশনি কিছু বলার আগেই রাইসা বলে ওঠে, কেন নানুমনি, আমি আর মাম্মাম বেড়া দিতে যাচ্ছি।
মিসেস কোকেয়া একটু হেসে রাইসার কপালে একটা চুমু দিয়ে বলে ওঠে, তাই কোনো দুষ্টুমি করবে না বুঝছো? মজা করে আসো। আচ্ছা। রোশনি মায়ের দিকে তাকিয়ে বলে ওঠে, মা, আমি গেলাম। ঘুম। তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা। রোশনি বের হতে যাবে এমন সময় রোহান, রোশনির ছোট ভাই, রুম থেকে বেরিয়ে এসে কাট কাট গলায় বলে ওঠে, বুবু, আমার টাকাটা কিন্তু আমি এখনো পাইনি। রোশনি ভাইয়ের দিকে তাকিয়ে শক্ত গলায় বলে ওঠে, টাকা দিয়ে তুই কি করবি এটা না জানা পর্যন্ত আমি একটা পয়সাও দিব না। বুবু, এটা কিন্তু তুই ঠিক করছিস না। তাহলে বাবার রেখে যাওয়া সম্পত্তির মাঝে আমার ভাগের টুকু আমাকে দিয়ে দে। মিসেস রুকেয়া ছেলের দিকে তাকিয়ে বলে ওঠে, রোহান, এইসব কি ধরনের কথা তোর? রোহান মায়ের দিকে তাকিয়ে বলে ওঠে, তো কি বলবো? আমি টাকা চাইলে টাকা দিবে না, তাহলে এটা ছাড়া আর কি বলার আছে আমার? রোশনি রোহানের দিকে তাকিয়ে বলে ওঠে, আমি টাকা দিব না এটা তো বলিনি। আমি বলেছি তুই কি করবি সেটা আমাকে বল। কারণ নিজের ইচ্ছে মতো খরচ করার বয়স তোর এখনো হয়নি। রোহান রাগে ফোঁস ফোঁস করতে করতে রুমে চলে যায়। রোশনি মায়ের দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি গেলাম। রোশনি বের হয়ে যায়। মিসেস রুকেয়া দরজা আটকাতে যাবে এমন সময় রোহান নিজের রুম থেকে ধূপধাপ করে বেরিয়ে বাসা থেকে বের হয়ে যায়। মিসেস কোকেয়া অনেকবার ডাকলেও শুনে না রোহান। চলে যায়। চারিদিকে এখন পরন্ত বিকালের রোদ এসে পড়েছে। আকাশ লাল আভায় ভরপুর। চারিদিকে মানুষের কলরব। বাদামওয়ালা, আইসক্রিমওয়ালা, চাওয়ালা সহ আরো অনেক হকারের ভিড়। এমন একটা পার্কের এক পাশে বসে আছে রোশনি। মুখে হালকা হাসি নিয়ে রোশনি সামনের দিকে তাকিয়ে আছে। কারণ সামনেই সৌরভ আর রাইসা একটা বল নিয়ে খেলা করছে। দৃশ্যটা রোশনির খুব ভালো লাগছে। নিজের মেয়েটাকে বেশি সময় দিতে পারে না। এত প্রাণ খুলে মেয়েটাকে হাসতেও দেখা যায় না। কিন্তু আজ হাসছে। সৌরভের সাথে খুব সহজেই রাইসা মিশে গেছে। খেলায় মেতে আছে। কিছু সময় পর রাইসা ক্লান্ত হয়ে সৌরভের দিকে এগিয়ে গেলে সৌরভ রাইসাকে কোলে নিয়ে রোশনির দিকে এগিয়ে এসে পাশে বসে। রোশনি হালকা হেসে ওড়না দিয়ে রাইসার মুখ মুছে দেয়। তারপর সৌরভের দিকে তাকিয়ে দেখে সৌরভও পুরো ঘেমে আছে। রোশনি ওড়না দিয়ে সৌরভের মুখ মুছে দিতেই সৌরভ অবাক হয়ে রোশনির দিকে তাকায়। রোশনি হঠাৎ করে বুঝতে পারে কি করতেছে সে। তাড়াতাড়ি হাত সরিয়ে নেয় রোশনি। রোশনি একটু দূরে সরে বসে চোখ সরিয়ে ফেলে। সৌরভ পরিবেশ ঠিক করার জন্য রাইসাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। রোশনি কিছু সময় সময় পর পর ওদের দিকে তাকাচ্ছে। সৌরভ রাইসার দিকে তাকিয়ে বলে ওঠে, কিছু খাবা তুমি? রাইসা এক পলক রোশনির দিকে তাকিয়ে আবার সৌরভের দিকে তাকিয়ে বলে ওঠে, আমি তো কেক খাবো। সৌরভ রোশনির দিকে তাকিয়ে বলে ওঠে, তুই যাবি নাকি এখানে বসবি? রোশনি আস্তে করে বলে ওঠে, আমি এখানে আছি, তুই যা। রাইসা, বেশি চকলেট নিবা না। সৌরভ রাইসার কপালে একটা চুমু দিয়ে বলে ওঠে, সেটা আমরা বুঝবো তাই না মা? রাইসা হালকা হেসে সম্মতি সূচক মাথা নাড়ায়। সৌরভ হালকা হেসে রাইসাকে কোলে তুলে নিয়ে চলে যায়। রোশনি সৌরভ আর রাইসার যাওয়ার দিকে তাকিয়ে আছে। রাইসা সৌরভের কোলে থেকে মাথা নাড়িয়ে নাড়িয়ে কিছু একটা বলেই যাচ্ছে। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো। আমি মনে হয় বামন হই চাঁদেই হাত বাড়াই। ঝলসে যাব জানি, মানছে না মনখানি। পাবো না জেনেও মিছেমিছি কেন? তোমাকেই উঠতে চাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই? এই জন্মে পাই বা না পাই পর জন্মেই চাই। আমি কেন বারবার প্রেমে পড়ে যাই? এই জন্মে পাই বা না পাই পর জন্মেই চাই। গানটুকু শেষ করতেই চারিদিকে হাত তালি ভেসে আসে। দর্শন হালকা হেসে গিটার পাশে রাখতেই আয়ান এগিয়ে এসে দর্শনের পাশে বসে বলে ওঠে, ভাই, সত্যি বলতে তোর এই গানের উপর আমার মারাত্মক হিংসা হয়। কথাটা শুনে দর্শন হেসে দেয়। এমন সময় জেরিন, দর্শনের বান্ধবী, এগিয়ে এসে বলে ওঠে, দর্শন, সামনেই একটা ভার্সিটিতে অনুষ্ঠান আছে,
আর সেখানে তুই গান গাইবি। কোন ভার্সিটি? আর আমি কেন ওখানে গান গাইব? শোন, আমার বোনের ভার্সিটি, ওরা গান গাওয়ার জন্য একটা সিঙ্গার খুঁজছে। আমি তোর নাম সাজেস্ট করতেই ওরা তোর গান শুনে অ্যাকসেপ্ট করে নেয়। আমরা তো ভার্সিটি থেকে বেরিয়ে গেছি অনেকদিন, কোনো ভার্সিটি প্রোগ্রামে অ্যাটেন্ড করি না আমরা। এটা মজাই হবে, তোর গানেরও একটা পপুলারিটি হবে। আয়ান দর্শনের দিকে তাকিয়ে বলে ওঠে, আই থিঙ্ক জেরিন ইজ রাইট। দর্শন, তোর এইটা মিস করা ঠিক হবে না। তুই বিজনেস করিস ঠিকই, বাট তোর সব কিছু তো এই গান। তুই গান অনেক ভালোবাসিস, তোর সময় হয় না এই গান নিয়ে কিছু করার। সেখানে একটা প্রোগ্রামে গান গাইলে অন্তত তোর গানের একটা দিক খুলে যাবে। দর্শন ওদের দিকে তাকিয়ে বলে ওঠে, বাবা মারা যাওয়ার পর মা এই বিজনেস সামলিয়েছে, পরে আপনি সামলিয়েছে, আমি কিছুদিন হলো সব হাতে নিলাম। এখন যদি এই গান নিয়ে বিজি হয়ে যায় তাহলে বিজনেসের ক্ষতি না হয়ে যায়। জেরিন দর্শনের কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলে ওঠে, আরে কিছু হবে না, যে রাধে সে চুলো বাঁধে। আর আমাদের বিশ্বাস তুই পারবি। আর এতে বিজনেসের ক্ষতি কেন হবে? তুই ওখানে প্রপার টাইম দিয়ে তারপর গান নিয়ে কিছু একটা করলে ক্ষতি কি? দর্শনকে চুপ করে থাকতে দেখে আয়ন বলে ওঠে, এই এত কি ভাবতেছিস? রাজি হয়ে যা। জেরিনও বলে ওঠে, হ্যাঁ, রাজি হয়ে যা প্লিজ। তাহলে আমি ফোন করে কনফার্ম করে দেই। দর্শন একটু সময় চুপ করে থেকে বলে ওঠে, ওকে। আয়ান খুশি হয়ে দর্শনকে জড়িয়ে ধরে বলে ওঠে, থ্যাঙ্কস ইয়ার। দর্শন হেসে বলে ওঠে, আরে কি করছিস কি? আমার দারুণ খুশি লাগছে। জেরিন এগিয়ে এসে বলে ওঠে, তারা আমি আমার বোনকে ফোন করে দেয়। আয়ান এগিয়ে এসে বলে ওঠে, এই তোর তো কোনো বোন নেই, তাহলে এই বোন কিভাবে আসলো? আরে আমার ফুফাতো বোন। ও, নাম কি? জেরিন হালকা হেসে বলে ওঠে, অহনা। শিশিরাজও একটা পার্কে বসে পত্রিকা ঘাটছে, কোনো কাজের সন্ধান আছে কিনা দেখছে। গতকাল ইন্টারনেট ঘেটে কিছু কাজ বের করেছে, তার ইন্টারভিউ ডেট আরো কয়েকদিন পর, তাই আরো কিছু কাজের সন্ধানে আছে। খারাপ লাগে শিশিরের, রোজ রোজ বাসা থেকে বেরিয়ে এইভাবে পার্কে এখানে সেখানে বসে থাকতে ভালো লাগে না। বাসার কাউকে ব্যাপারটা জানাতেও শিশির আগ্রহী না। ভালো লাগছে না শিশিরের। খবরের কাগজটা পাশে রেখে আকাশের দিকে কিছু সময় তাকিয়ে থেকে আবার খবর কাগজ এনে নিয়ে চোখের সামনে মেলে ধরে। ছোঁয়া রুম গুছিয়ে নিচ্ছে, এমন সময় বেড সাইড টেবিলের দিকে চোখ পড়তেই দেখে শিশিরের ফোন পড়ে আছে। ছোঁয়া ফোনটা হাতে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ফোন হাতে নিয়ে অফিস লাইনে ফোন দেয়, কিন্তু কেউ ফোন ধরে না। ছোঁয়া ফোনটা হাতে নিয়ে ভাবতে থাকে, শিশিরের ফোনটা অনেক ইম্পর্টেন্ট, অনেক দরকারি কল আসে, কিন্তু কি করবে এখন সে? এখন তো নিজে গিয়ে অফিসে যেয়ে দিয়ে আসাও সম্ভব না। কিছু সময় পরই রুহিকে স্কুলে আনতে যেতে হবে, তার আগে মেয়ের খাবার বানিয়ে রেখে যেতে হবে। ছোঁয়া কিছু সময় চুপ করে থাকতেই একটা কথা মাথায় আসতেই তাড়াতাড়ি নিজের ফোন ওপেন করে সৌরভকে কল করতেই সৌরভ কল রিসিভ করে বলে ওঠে, হ্যাঁ ভাবি, বলো। তুমি কোথায়? ভার্সিটিতে? না, এই তো একটু বাইরে এসেছি। আচ্ছা, শুনো, তোমার ভাইয়া ভুল করে ফোন বাসায় রেখে গেছে। তুমি যদি একটু অফিসে দিয়ে আসতে খুব ভালো হতো। তোমার ভাইয়ার অনেক দরকারি কল আসে। আচ্ছা, আমি আসতেছি, সমস্যা নেই। আচ্ছা। কিছু সময় বাদেই সৌরভ বাসায় এসে শিশিরের ফোন নিয়ে শিশিরের অফিসের উদ্দেশ্যে রওনা হয়। ছোঁয়াও রেডি হয়ে বেরিয়ে যায় মেয়েকে স্কুল থেকে আনার জন্য। চারিদিকে সবাই খুব ব্যস্ত, কেউ ফাইল নিয়ে হাঁটাহাঁটি করতেছে, কেউ ল্যাপটপ সামনে নিজের ডেস্কে বসে এক মনে কাজ করে যাচ্ছে, যার যার মতো ব্যস্ত। শীতাতপ নিয়ন্ত্রিত এলাকা। সৌরভ চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। সৌরভ শিশিরের অফিসে এসেছে, কিন্তু তার জানা নেই শিশিরের ডেস্ক কোন দিকে বা কত নম্বর ফ্লোরে। সৌরভকে দাঁড়িয়ে থাকতে দেখে একটা মেয়ে এগিয়ে এসে মিষ্টি হেসে বলে ওঠে, হ্যালো, হাই।
মে আই ক্যান হেল্প ইউ? শিশির একটু আশেপাশে তাকিয়ে আস্তে করে বলে ওঠে, আমি মিস্টার শিশিরকে খুঁজছিলাম। মেয়েটা হালকা ভ্রু কুঁচকিয়ে বলে ওঠে, শিশির ভাইয়া? কিন্তু উনি তো। মেয়েটার কথা শেষ হওয়ার আগেই সৌরভ বলে ওঠে, আসলে উনি আমার ভাইয়া হয়, ভাইয়া ফোনটা বাসায় ফেলে এসেছে তাই দিতে এসেছি। মেয়েটা কিছু সময় চুপ থেকে বলে ওঠে, আপনার ভাইয়া মানে শিশির ভাইয়া? উনি তো আর এখানে নেই। সৌরভ একটু ভ্রু কুঁচকিয়ে বলে ওঠে, মানে? মানে শিশির ভাইয়াকে তো চাকরি থেকে আউট করে দেওয়া হয়েছে। মেয়েটার কথা শুনতেই সৌরভ চমকে ওঠে। সৌরভ আস্তে করে বলে ওঠে, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। মেয়েটা সৌজন্যমূলক একটু হেসে বলে ওঠে, আমার কোথাও ভুল হচ্ছে না। আপনি চাইলে স্যারের সাথে কথা বলতে পারেন, আমি কি ম্যানেজ করে দিব। সৌরভ কোনো রকমে সম্মতিসূচক মাথা নাড়াতেই মেয়েটা চলে যায়। সৌরভ পাশে থাকা সোফায় ধপ করে বসে পড়ে। চোখ জ্বালা করছে সৌরভের। শিশিরের বসের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে সৌরভ। সৌরভের বুক কাঁপতেছে ভেতরে যেতে। মেয়েটা একটু আগে বসের কেবিনের সামনে দিয়ে গেছে তাকে। সৌরভ একটা দীর্ঘশ্বাস ফেলে কেবিনের ভেতর ঢুকতেই দেখতে পায় শিশিরের বস মিস্টার জহিরকে। মিস্টার জহির সৌরভকে দেখে একটা সৌজন্যমূলক হেসে বলে ওঠে, আসুন, বসুন। আপনি মিস্টার শিশিরের ভাই, রাইট? সৌরভ একটু জোরপূর্বক হেসে বলে ওঠে, জি। আপনার নাম? সৌরভ। চা না কফি? কিছুই খাবো না, থ্যাংক ইউ। একটু কিছু খেলে খুশি হতাম। কফি? ওকে। মিস্টার জহির কাউকে কল করে 2 কাপ কফি পাঠাতে বলে তারপর সৌরভের দিকে তাকিয়ে বলে ওঠে, তারপর বলুন আমার এখানে হঠাৎ আসার কারণ। সৌরভের গলা শুকিয়ে যাচ্ছে। ওই মেয়েটার কথাগুলো যদি সত্যি হয় তাহলে দাবাই কোথায় এখন? সৌরভ জহিরের দিকে তাকিয়ে বলে ওঠে, দাবাইয়ের চাকরির সম্পর্কে জানতে এসেছিলাম। আসলে ওই মেয়েটা বলছিল দাবাইয়ের চাকরি নেই। হ্যাঁ, মিস্টার শিশিরের চাকরি তো চলে গেছে, প্রায় 15 দিনের মতো হয়ে গেছে। সৌরভের মাথায় ঘুরলি দিচ্ছে এমন কথা শুনে সৌরভ একটা শুকনা ঢুক গিলে বলে ওঠে, কি কারণে চাকরি গিয়েছে দাবাইয়ের? মিস্টার জহির কিছু বলতে যাবে তার আগেই দরজায় নক করে মিস্টার জহির ভেতরে আসার অনুমতি দিলে একজন এসে 2 মগ কফি দিয়ে যায়। মিস্টার জহির সৌরভকে 1 মগ কফি এগিয়ে দিয়ে বলে ওঠে, নিন, কফি খান। সৌরভ কফি মগ নিজের দিকে নিয়ে বলে ওঠে, বলুন আপনি, দাবাইয়ের চাকরি কেন গেল? আসলে আমার কোম্পানিতে প্রচুর লস যাচ্ছে, যার জন্য আমি অনেক স্টাফ বাতিল করে দিয়েছি। দুর্ভাগ্যবশত সেখানে মিস্টার শিশিরের নাম উঠে যায়। কিন্তু এসব তো আরো দিন 15 আগের কথা। আপনারা জানেন না? সৌরভ যেন ধ্যানে চলে যাচ্ছে। কোনো রকমে বলে ওঠে, না মানে জানি, কিন্তু দাবাই আসলে ক্লিয়ার করে কিছু বলে না। তাই আমি জানতে এসেছি। ও, তো আপনি তো কফি খাচ্ছেন না? খান। সৌরভ 1 সিপ দিয়ে উঠে দাঁড়িয়ে বলে ওঠে, আজ আসি স্যার। কফির জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। কথাগুলো বলেই সৌরভ বেরিয়ে আসে, অফিস থেকে বেরিয়ে যায়। রাস্তার পাশ দিয়ে হাঁটতে থাকে সৌরভ। এখন কোথায় তার দাবাই? এই এতগুলো দিন দাবাই অফিসের কথা বলে কোথায় গিয়ে থাকে? সারাদিন কোথায় সময় ব্যয় করে? এতগুলো দিন একা একা তার দাবাই সবটা সহ্য করে গেছে। একটা পার্কের বেঞ্চে যেয়ে বসে পড়ে সৌরভ। কেন জানি নিজেকে সামলাতে পারছে না সৌরভ। তার দাবাই নিজেকে একা একা সামলাচ্ছে। এটা কেন যেন মেনে নিতে পারছে না সৌরভ। হাত দিয়ে মুখ ঢেকে কান্না করে ফেলে সৌরভ। স্নেহা বড্ড ব্যস্ত। ভার্সিটি প্রোগ্রামের অনেক দায়িত্ব স্নেহার উপরে এসে পড়েছে। স্নেহা স্টেজের দিকে আসতেই একজন লোক এগিয়ে এসে বলে ওঠে, আপু, এই ফুলগুলো লাগবে। কি ফুল? আগামীকাল সাজানোর জন্য যে ফুলগুলোর কথা বলেছিলাম সেগুলো আনা হয়নি। এটা তার লিস্ট। আচ্ছা, আমি দেখছি।
স্নেহা লিস্টটা হাতে নিয়ে চারিদিকে তাকিয়ে দেখে সবাই প্রোগ্রামের জন্য মাঠ সাজানোতে ব্যস্ত। স্নেহা আর কিছু না ভেবে নিজেই ফুল মার্কেট যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। চারিদিকে ফুলের গন্ধে ভরে আছে। স্নেহা লিস্ট মিলিয়ে ফুল নিচ্ছে। 2 হাত ভরা ফুল স্নেহার। এমন সময় এক হাতের একটা ফুলের প্যাকেট পড়ে যায়। স্নেহা বিপদে পড়ে যায়, কারণ এখন 2 হাতে যথেষ্ট পরিমাণ প্যাকেট। কিভাবে ওই প্যাকেটটা তুলবে? আশেপাশে তাকিয়ে কাউকে বলার মতো পাচ্ছে না স্নেহা। এমন সময় পেছনের দিকে তাকাতে দেখে একটা ছেলে উল্টো দিকে ঘুরে একজন ফুল বিক্রেতার সাথে কথা বলছে। স্নেহা লোকটার দিকে এগিয়ে এসে পেছনে থেকেই বলে ওঠে, এই শুনছেন? লোকটা এখনো নিজের কাজে ব্যস্ত। স্নেহা আরো একটু জোরে বলে ওঠে, এই শুনছেন? লোকটা পেছনে ফিরতেই স্নেহা অবাক হয়ে যায়, কারণ মানুষটা আয়ান। স্নেহাকে দেখে আয়ান অবাক হয়ে গেলেও খুশি হয়ে যায়। আয়ান হাসি মুখ করে বলে ওঠে, আরে আপনি? স্নেহা আস্তে করে বলে ওঠে, হ্যাঁ, আসলে ফুল কিনতে এসেছিলাম। আয়ান স্নেহার হাতের দিকে লক্ষ্য করে দেখে 2 হাত ভরা আসলেই অনেক ফুলের প্যাকেট। আয়ান আবার স্নেহার মুখের দিকে তাকাতেই স্নেহা বলে ওঠে, সরি আপনাকে এইভাবে ডাকার জন্য। আসলে আমার 2 হাত ভর্তি ফুলের প্যাকেট। ওই যে একটা প্যাকেট পড়ে গেছে, তুলতে পারছি না। যদি একটু হেল্প করতেন খুব উপকার হতো। আয়ান হেসে বলে ওঠে, অবশ্যই। আয়ান এগিয়ে গিয়ে ফুলের প্যাকেটটা তুলে স্নেহার হাতে দেয়। স্নেহা ভালোভাবে প্যাকেটটা ধরে বলে ওঠে, থ্যাংক ইউ, ওয়েলকাম। কিন্তু এত ফুল দিয়ে কি হবে? একটা প্রোগ্রামের জন্য। তাহলে একা কেন? কেউ আসেনি সাথে? সবাই ব্যস্ত ছিল, তাই আমাকে একাই আসতে হলো। এত ফুল নিয়ে একা কিভাবে যাবেন? আমি ড্রপ করে দেয়। স্নেহা তাড়াতাড়ি বলে ওঠে, না না, তার কোনো প্রয়োজন হবে না, ধন্যবাদ। আমি একাই চলে যেতে পারবো। তাহলে একটা রিক্সা ডেকে দেই? না, আমি পারবো, সমস্যা নেই। ওকে, হুম, আসি। স্নেহা চলে যায় আর আয়ান স্নেহার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এমন সময় দর্শন এগিয়ে এসে আয়ানের দিকে তাকিয়েও বলে ওঠে, কাজ শেষ, চল। আয়ান কোনো কথা বলছে না, এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। দর্শন আয়ানের কাঁধে হাত দিতেই আয়ান চমকে দর্শনের দিকে তাকায়। দর্শন ভ্রু কুঁচকিয়ে বলে ওঠে, কি হয়েছে? আয়ান হাসি মুখে বলে ওঠে, ওই মেয়েটার সাথে দেখা হয়েছে। কোন মেয়েটা? স্নেহা। স্নেহার নাম শুনতেই দর্শন গম্ভীর হয়ে যায়। আয়ান দর্শনের হাতে প্যাকেট দেখে বলে ওঠে, সব নিয়েছিস? হুম। কথাটা বলেই দর্শন গড়গড় করে মার্কেট থেকে বেরিয়ে যায়। দর্শনের পেছনে পেছনে আয়ানও বেরিয়ে যায়। শিশির কলিং বেল বাজাতেই দরজা খুলে দেয় ছোঁয়া। শিশির ঘরে ঢুকার মুহূর্তেই ছোঁয়ার দিকে তাকাতেই যেন পা থেমে যায়। ছোঁয়ার চোখ ফুলে লাল হয়ে আছে। কি হয়েছে ছোঁয়ার? কান্না করেছে? কিন্তু কেন? শিশির ছোঁয়াকে কিছু বলতে যাবে তার আগেই ছোঁয়া দরজা বন্ধ করে দিয়ে রুমে চলে যায়। শিশির অবাক হয়ে ছোঁয়ার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। শিশির জুতা খুলে রুমে এসে দেখে রুহি নেই। ছোঁয়া জানালার পাশে গিয়ে বাহিরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। শিশির ছোঁয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, রুহি কোথায়? ওর দিদার রুমে। ছোঁয়ার কণ্ঠ শুনে চমকে উঠে শিশির। একদম ভেঙে গেছে গলা। শিশির সোজা ছোঁয়ার কাছে এসে ছোঁয়াকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলে ওঠে, কি হয়েছে তোমার? ছোঁয়া শিশির বুকে মাথা রেখে ফুপিয়ে কান্না করে ওঠে। শিশির চমকে উঠে ছোঁয়ার এমন অবস্থা দেখে। শিশির কম্পিত কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে ছোঁয়া? ছোঁয়া কান্না করতে করতে বলে ওঠে, তুমি কি করে পারলে সব কিছু আড়াল করে চলতে? একা একা সব চিন্তা নিজের মাথায় তুলে নিলে কেন? শিশির চুপ করে আছে। ভয় লাগছে শিশিরের। ছোঁয়া শিশিরের মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, তোমার চাকরি চলে গেছে। শিশির চমকে ছোঁয়ার দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। ছোঁয়া আবার বলে ওঠে, এতদিন কেন বলনি আমাকে? হ্যাঁ, কেন বলনি? আমি কে হয় তোমার?
বলো, আমাকে বলা উচিত ছিল না। শিশির আস্তে করে বলে ওঠে, তোমাদের চিন্তায় ফেলতে চাইনি তাই তাই বলনি। আমি তো আমার শিশিরের কাছে এটা আশা করি না। শিশির ছোঁয়াকে জড়িয়ে ধরে বলে ওঠে, আমার ভুল হয়ে গেছে। ছোঁয়াও শিশিরকে জড়িয়ে ধরে বলে ওঠে, একা একা সারাদিন এখানে সেখানে সময় কাটিয়েছ। এইসব কি শিশির? আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। ছোঁয়া শিশিরের থেকে সরে এসে শিশিরের মুখে হাত দিয়ে বলে ওঠে, চাকরি চলে গেছে তো কি হয়েছে, তুমি নতুন কিছু খুঁজো। আল্লাহ কোনো না কোনো পথ বানিয়ে দিবেন। এত চিন্তা করছো কেন? দরকার হলে আমিও একটা কাজ খুঁজবো। আমি আছি তো। শিশির ছোঁয়াকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দেয়, আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকে তাকে এমন জীবনসঙ্গী মিলিয়ে দেওয়ার জন্য। স্নেহা ভার্সিটি মাঠের এক কোনায় বসে আছে। গতকাল দা ভাইয়ের চাকরি যাওয়ার কথা শুনে আর দা ভাই নিজে একা একা এতদিন এত প্রেশার নিয়েছে, একা একা এইসব ভাবলেই আর ভালো লাগছে না স্নেহার। ভার্সিটিতে প্রোগ্রাম হচ্ছে, চারিদিকে আনন্দ আনন্দ উৎসব, কিন্তু স্নেহার সেই সব দিকে মন নেই। কারণ তার মন পড়ে আছে কিভাবে এখন পরিবারকে সাহায্য করবে। আজ প্রোগ্রামে আসার ইচ্ছে একদমই ছিল না স্নেহার। এক প্রকার বাধ্য হয়ে আসা লাগছে। দর্শন মাত্র গানটা শেষ করে কোলাহল থেকে বেরিয়ে মাঠের এক পাশে এসে দাঁড়াতেই চোখ যায় একটা মেয়ে একা একা বসে আছে। এদিকে কেউ খুব একটা আসছে না। মেয়েটার এক পাশ দেখে দর্শনের মনে হচ্ছে কোথাও দেখেছে সে। দর্শন মেয়েটার দিকে আস্তে করে এগিয়ে এসে বলে ওঠে, শুনছেন? মেয়েটা মাথা ঘুরাতেই দর্শন অবাক হয়ে যায়। কারণ মেয়েটা স্নেহা তার উপর শাড়ি পরে মার্জিত ভাবে সেজে রয়েছে। স্নেহাকে খুব মিষ্টি লাগতেছে দেখতে। স্নেহা ভ্রু কুঁচকিয়ে দর্শনের দিকে তাকিয়ে আছে। এই লোকটা এখানে কেন? স্নেহাকে নিজের দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে দর্শন বলে ওঠে, কি দেখছো এইভাবে? আপনি আমার ভার্সিটিতে কেন? গানের প্রোগ্রাম ছিল এখানে। ও, আপনি গান করেন? একটু একটু। ও। স্নেহা চলে যেতে নিলেই দর্শন বলে ওঠে, প্রোগ্রাম ছেড়ে এখানে একা একা কি করছিলে? স্নেহা এক পলক দর্শনের দিকে তাকিয়ে আবার চলে যায়। দর্শন এক দৃষ্টিতে তাকিয়ে স্নেহার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। প্রোগ্রাম প্রায় শেষ। স্নেহা ভার্সিটি থেকে বেরিয়ে রোডে দাঁড়িয়ে আছে রিকশার জন্য। এমন সময় স্নেহার সামনে একটা গাড়ি থামে। স্নেহা ভ্রু কুঁচকিয়ে গাড়িটার দিকে তাকিয়ে থাকে। একটু সময় বাদেই গাড়ির সাইড মিরর নামতে থাকে। স্নেহা খুব আগ্রহী দৃষ্টি নিয়ে গাড়ির দিকে তাকিয়ে আছে। গাড়ির মিরর নামতেই গাড়িতে দর্শনের মুখ ভেসে ওঠে। স্নেহার কুঁচকিয়ে যাওয়া ভ্রু দুইটা আরো কুঁচকিয়ে যায়। দর্শন গাড়ি থেকে নেমে স্নেহার দিকে তাকিয়ে বলে ওঠে, এই রোদে দাঁড়িয়ে থাকার থেকে আমি ড্রপ করে দেই। স্নেহা অবাক হয়ে দর্শনের দিকে তাকিয়ে আছে। দর্শন একটু হেসে বলে ওঠে, এত ঝগড়া করে কি হবে? একটু তো বন্ধুত্ব করাই যায়। আপনার কি হয়েছে বলুন তো? কি হয়েছে মানে? আপনার মনে হয় শরীর ভালো নেই, বাসায় চলে যান। কথাটা বলে স্নেহা একটা রিকশা নিয়ে চলে যায়। দর্শনের একটু রাগ হলেও পর মুহূর্তে আবার হেসে দেয়। তারপর গাড়িতে উঠে চলে যায়। কেটে যায় সময়। চলে যায় সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, মাস। শিশির কয়েকটা জব অ্যাপ্লাই করে অবশেষে একটা জব পেয়েছে। মাঝে অনেক সমস্যার মাঝে গেলেও এখন মোটামুটি সামলিয়ে উঠতে পেরেছে। সৌরভ কয়েকটা টিউশনি নিয়েছে। সৌরভের মনে হচ্ছে তার আরো আগে থেকেই টিউশনি করা উচিত ছিল। কেননা এত বড় সংসার দাভাইয়ের একার উপর চাপিয়ে রাখা ঠিক না। খুব বেশি না হোক নিজের খরচ চালাতে পারলেও ভাইয়ের অনেকটা প্রেশার কমে যাবে। এর মাঝে সৌরভ রোশনি অনেকবার দেখা করেছে। রোশনিকে সৌরভ নিজের সমস্যার কথা জানালে রোশনিও সৌরভকে বেশ কয়েকটা টিউশনের ব্যবস্থা করে দেয়। সৌরভ রোশনির প্রতি প্রতিদিন দিন একরকম ফুটবল হয়ে যাচ্ছে। শুধু রোশনি না, রোশনির মেয়ের প্রতি এক অন্যরকম ভালোবাসা, স্নেহ, মায়া কাজ করে। সৌরভের কয়েকবার মনেও হয়েছে রোশনিকে নিজের অনুভূতির কথা জানিয়ে দিক।
এখন তো রোশনির স্বামী নেই, রাইসারও তো একটা বাবা আদরের প্রয়োজন, অন্যায় কিছু তো দাবি করছে না সে। তাও কেন জানি না সৌরভ বলে উঠতে পারে না। ভয় লাগে সৌরভের। যদি রোশনি তার অনুভূতি না বুঝে অন্য কিছু ভেবে তাদের মাঝের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে ফেলে, এই ভয় চুপ থাকে সৌরভ। স্নেহা কয়েকদিন ধরেই লক্ষ্য করছে দর্শন তার সাথে কথা বলার চেষ্টা করছে। যেখানেই যায় স্নেহা সেখানেই দর্শন চলে আসে। ফলো করছে নাকি তাকে? স্নেহা দর্শনকে সোজা অ্যাভয়েড করে যাচ্ছে। স্নেহা 2টা টিউশনই নিয়েছে। টিউশন শেষ করতে করতে রাত হয়ে যায়। দর্শন সেখানেও পৌঁছে যায়। 2 দিন দর্শন ড্রপ করে দিতে চেয়েছে, কিন্তু স্নেহা সরাসরি এড়িয়ে যায় ব্যাপারটা। দর্শনের সাথে এরূপ ব্যবহার হলেও আয়নের সাথে বেশ ভালো সম্পর্ক হয়েছে স্নেহার। কিন্তু কয়েকদিন ধরেই আয়ান স্নেহাকে কিছু একটা বলার চেষ্টা করতেছে, কিন্তু কিছুতেই বলে উঠতে পারছে না। কি বলতে যাচ্ছে ছেলেটা? একটা নদীর পাশে নারকেলের পাতা আরো নানান রকম বাহারি পাতা দিয়ে বেশ খোলামেলা একটা রেস্টুরেন্ট বানানো হয়েছে। নর্মাল চেয়ার টেবিল, নদীর হাওয়া, নদীর সৌন্দর্য, বিভিন্ন বাহারি পাতার সাজে রেস্টুরেন্টের পরিবেশটাই পরিবর্তন হয়ে গেছে, সাথে বড্ড আকর্ষণীয় হয়ে উঠেছে। এমন সুন্দর পরিবেশ হলেও রোশনি ভ্রু কুঁচকিয়ে সৌরভের দিকে তাকিয়ে আছে। সৌরভ অনেক সময় ধরে উসখুস করছে, কিন্তু কিছু বলছে না। বুঝতে পারছে না রোশনি। রোশনি একটা বড় নিঃশ্বাস ফেলে বলে ওঠে, কিরে কিছু বলবি নাকি এইভাবে ল্যাট মেরে বসে থাকবি? সৌরভ চমকে উঠে রোশনির দিকে তাকায়। সৌরভ হুট করেই স্নেহাকে বলে ওঠে, আমাকে তোর কেমন লাগে? মানে কিছু না। রোশনি একটু এগিয়ে এসে বলে ওঠে, কি হয়েছে তোর? একটু বলতো। সৌরভ চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নিয়ে আবার রোশনির চোখের দিকে তাকিয়ে বলে ওঠে, আমাকে বিয়ে করবি? সৌরভের এমন কথায় চমকে উঠে রোশনি। কি বলছে সৌরভ এইসব? রোশনি বিস্ফারিত চোখে তাকিয়ে আছে সৌরভের দিকে। সৌরভ এখন রোশনির দিকে তাকিয়ে আছে। সৌরভ আরো একটু এগিয়ে এসে বলে ওঠে, কি হলো বল, আমাকে বিয়ে করবি? রোশনি কম্পিত কণ্ঠে বলে ওঠে, কি বলছিস তুই এসব? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা একদম ঠিক আছে, আর আমি যা বলছি ভেবেই বলছি। তুই মনে হয় ভুলে যাচ্ছিস, আমার বিয়ে হয়ে গেছে একবার, আমার একটা সন্তানও আছে। আমি কিছুই ভুলিনি, আর আমি তোর থেকেও বেশি তোর মেয়ের বাবা হতে চাই। রোশনির চোখ জলে ভরে যায়। সৌরভ এখনো তাকিয়ে আছে রোশনির দিকে। রোশনি সৌরভের দিকে তাকিয়ে বলে ওঠে, আমাকে বাসায় যেতে হবে। কথাটা বলেই রোশনি চলে যেতে নিলেই সৌরভ রোশনির হাত ধরে ফেলে। রোশনি ছলছল চোখ নিয়ে সৌরভের দিকে তাকাতেই সৌরভ বলে ওঠে, আমার উত্তর এখনো পাইনি। তুই আমাকে উত্তর না দিয়ে যেতে পারবি না। আমাকে যেতে দে প্লিজ। যেতে দিব। আগে আমাকে বলে যেতে হবে তুই আমার প্রস্তাবে রাজি কিনা। সৌরভ এইসব কি হচ্ছে? সৌরভ বেশ জোরের সাথে বলে ওঠে, তুই কি রাজি? রোশনি নিজের চোখ সরিয়ে নেয়। কি উত্তর দিবে মাথায় আসছে না রোশনি। অসহায়ের মতো তাকিয়ে আছে সৌরভের দিকে। রোশনি অন্য হাত দিয়ে সৌরভের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে ওঠে, আমাকে বাসায় যেতে হবে। রাইসার কাছে যেতে হবে আমাকে। চলে যায় রোশনি। সৌরভ আর আটকায় না রোশনিকে, তাকিয়ে থাকে রোশনির যাওয়ার দিকে। কিছু সময় একইভাবে দাঁড়িয়ে থাকার পর সৌরভ পাশে থাকা একটা চেয়ারের উপর বসে পড়ে। সৌরভ চায় না রোশনির লাইফ এরকম ভাবে নষ্ট হয়ে যাক। কলেজ লাইফে রোশনিকে শুধুমাত্র বান্ধবী ছাড়া আর কিছুই মাথায় আসেনি, কিন্তু বর্তমান নিজের সব চিন্তা ভাবনাতেই রোশনিকে খুঁজে পায় সৌরভ। চারিদিকে বেশ অন্ধকার। দিনের সৌন্দর্য ডুবে গিয়ে রাতের সৌন্দর্য বেরিয়ে এসেছে। একটা বেশ বড় চাঁদ উঠেছে আকাশে। সেই চাঁদের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। রোশনি ছাদের উপর বসে আকাশের দিকে তাকিয়ে আছে, আর মাথায় ঘুরছে সৌরভের বলা কথা। এই কয়েকদিনে আগের বন্ধু সৌরভের থেকে অনেক কিছু পেয়েছে রোশনি। নিজেরও মন চেয়েছে তার সন্তান এমন একটা বাবা পাক। কেননা রাইসা সৌরভের সাথে খুব আদরের সাথে মিশে গেছে।
রাইসা আর সৌরভের স্নেহা ভালোবাসাময় সম্পর্ক দেখে রোশনির মাথায় এসেছিল, ইস, সৌরভ যদি রাইসার বাবা হতো। আজ সৌরভ নিজে এসেই এমন প্রস্তাব রাখায় রোশনি শকর হয়ে গিয়েছিল। কিন্তু এটা যে অন্যায়, সৌরভের সাথে এটা অন্যায় হয়ে যাবে। রোশনি এটা কিছুতেই মানতে পারবে না। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে রোশনি। চোখের পানি মুছে ছাদ থেকে রুমে চলে আসে রোশনি। রুমে আসতেই চোখ যায় বিছানার দিকে, সেখানে যে তার জীবনের সব থেকে দামি মুখটা ঘুমিয়ে আছে তার সন্তান। রোশনি এগিয়ে গিয়ে রাইসার কপালে একটা চুমু এঁকে দেয়। তারপর রাইসাকে কোলের ভেতর নিয়ে ঘুমানোর চেষ্টা করতে থাকে। সৌরভ নিজের রুমে বসে আছে। পাশেই একটা উপন্যাসের বই রাখা। পড়তেও মন চাচ্ছে না। আজ আর রোশনিকে ফোন দেয়নি সৌরভ। সৌরভ রোশনিকে সময় দিতে যাচ্ছে। সৌরভ ফোন ওপেন করতেই রাইসার মুখ ভেসে ওঠে। সৌরভ রাইসার একটা ফটো তুলে ওয়ালপেপারে দিয়ে রাখছে। কেন জানি না, রাইসার প্রতি এক অদ্ভুত স্নেহময় ভালোবাসার জন্ম হয়েছে সৌরভের মাঝে। সৌরভ গ্যালারিতে যেয়ে রাইসার ভিডিও ফটো দেখতে থাকে। তারপর ফোন বন্ধ করে ঘুমিয়ে যায়। স্নেহা ভার্সিটিতে যাওয়ার জন্য বের হয়েছে। রাস্তায় কোনো রিক্সা না পেয়ে হাঁটতে থাকে। কিছু সময় হাঁটার পর একটা রিক্সা পেয়ে যায় স্নেহা। ভার্সিটির সামনে নামতেই স্নেহার চোখ যায় একটু দূরে থাকা দোকানের দিকে। দোকানের সামনে দাঁড়িয়ে আয়ান স্মোকিং করতেছে। স্নেহা সেই দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। স্নেহা দোকানের দিকে এগিয়ে যেতেই আয়ান স্নেহাকে দেখে তাড়াতাড়ি সিগারেট ফেলে দেয়। স্নেহা এগিয়ে এসে বলে ওঠে, স্মোকিং শরীরের জন্য ভালো না, জানা নেই। আয়ান একটু আস্তে করে বলে ওঠে, মাঝে মাঝে একটু খাই, বেশি না অল্প। এখানে কেন? তোমার সাথে দরকার ছিল। স্নেহা কপাল কুঁচকিয়ে বলে ওঠে, কি দরকার? এখানে না, অন্য কোথাও বলবো। অন্য কোথাও? হুম। একটা ঠান্ডা নিরিবিলি পরিবেশ। জায়গাটা বেশি দূরে না। ভার্সিটির পাশেই একটা ক্যাফে হাউজে। স্নেহা চারিদিকে চোখ ঘুরিয়ে সামনে বসা আয়নের দিকে তাকায়। আয়ন চুপ মেরে বসে আছে। আয়ন কিছুই বলছে না। বেশ কিছু সময় ধরে শুধু উসখুস করছে। স্নেহা এবার বলে ওঠে, কি হয়েছে? বলছো না কেন? স্নেহা, হুম। আয়ন চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নিয়ে বলে ওঠে, আসলে আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি। আর সে আমার ফ্রেন্ড, ইনফ্যাক্ট অনেক ভালো ফ্রেন্ড। কিন্তু আমি কিছুতেই ওকে ব্যাপারটা বলতে পারছি না। কেন? আমার খুব ভয় লাগছে। যদি ও আমাকে ভুল বুঝে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করে ফেলে, তখন কি করবানি? স্নেহা একটা নিঃশ্বাস ফেলে হেসে দেয়। আয়ন গোমরা মুখ করে বলে ওঠে, হেসো না। আমার কেন জানি মনে হলো তোমাকে ব্যাপারটা বলি। তুমি হয়তো বুঝতে পারবে আমার সমস্যাটা। হুম। বেশ করেছো। শুনো, এত চিন্তা করে লাভ নেই। পছন্দ হয়েছে, ভালোবেসেছো, এখন ঝটপট গিয়ে বলে ফেলো। আসলে আমি দর্শনকে বলবো ভাবছিলাম, কিন্তু ও এইসব ব্যাপারে অত ইন্টারেস্টেড না, তাই বলিও নাই। কিন্তু তোমাকে আমি বললাম কারণ আমার মনে হলো তুমি আমাকে হেল্প করতে পারবা। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। তুমি তোমার ফ্রেন্ডকে আগামীকাল ডাকো, তারপর আমি দেখছি। আয়ান খুশি হয়ে বলে ওঠে, থ্যাংক ইউ সো মাচ স্নেহা। আয়ানের কথা শুনে স্নেহা নিজেও হেসে দেয়। তারপর বলে ওঠে, মেয়েটার নাম কি? আয়ান হালকা ব্লাশ হয়ে বলে ওঠে, জেরিন। নাইস নেম। আয়ান মুচকি হেসে বলে ওঠে, ইয়া। শিশির বারান্দায় বসে অফিসের কিছু কাজ করছে। ছোঁয়া রুহিকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। এমন সময় দরজায় আওয়াজ হতেই ছোঁয়া গিয়ে দরজা খুলে দেখে তার শাশুড়ি অর্থাৎ মায়া রহমান দাঁড়িয়ে আছে। ছোঁয়া আস্তে করে বলে ওঠে, মা, আপনি এখনো ঘুমাননি? মায়া রহমান কাট কাট গলায় বলে ওঠে, শিশিরের সাথে আমার কিছু কথা আছে। ও, ভেতরে আসুন। আপনার ছেলে বারান্দায় কাজ করছে, আমি গিয়ে ডেকে দিচ্ছি। হুম। মায়া রহমান ভেতরে এসে বিছানার কোণে বসে। ছোঁয়া গিয়ে শিশিরকে ডেকে নিয়ে এসে। শিশির এসে মায়ের সামনে দাঁড়িয়ে বলে ওঠে, মা,
তুমি এত রাতে আর আমাকে ডাকলেই তো পারতে, আমি যেতাম। সমস্যা নেই, তোর সাথে আমার কথা আছে। স্নেহাকে দেখতে একজন ছেলে পক্ষরা আসতে যাচ্ছে। ছেলে কি করে, কেমন, এইসব তো জানতে হবে। মায়া রহমান একটা ফাইল এগিয়ে দিয়ে বলে ওঠে, ওরা এইটা পাঠিয়েছে, বলেছে এইটা দেখলেই নাকি হবে। শিশির ফাইলটা হাতে নিয়ে খুলে দেখতে থাকে। তারপর মায়া রহমানের দিকে তাকিয়ে বলে ওঠে, আচ্ছা, আমি দেখছি, তুমি ঘুমিয়ে পড়ো গিয়ে। মায়া রহমান নিজের রুমে চলে যায়। ছোঁয়া দরজা লাগিয়ে দিয়ে এসে দেখে শিশির ভ্রু কুচকিয়ে কাগজগুলোর দিকে তাকিয়ে আছে। ছোঁয়া এগিয়ে এসে শিশিরের দিকে তাকিয়ে বলে ওঠে, কি হয়েছে, এমন করে কি দেখছো? এরকম একটা ছেলে আমাদের স্নেহাকে বিয়ে করতে যাচ্ছে। আমার বোনের এরকম জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসবে, আলহামদুলিল্লাহ। ছোঁয়া শিশিরের কথা কিছু বুঝতে না পেরে শিশিরের হাত থেকে ফাইলটা নিয়ে নিজে দেখতে থাকে। আর কাগজগুলো দেখার সাথে সাথেই বুঝে যায় শিশিরের এমন বলার কারণ। স্নেহা মাত্র একটা রেস্টুরেন্টের থেকে হাসি মুখে বেরিয়ে আসলো। আয়ন জেরিনকে নিয়ে আসছিল আজ। স্নেহা জেরিনকে ব্যাপারটা বলতেই জেরিন আয়নকে কয়েক কিল খুশি লাগিয়ে দেয়, কথাটা বলার জন্য এত সময় নিচে দেয়। স্নেহা ওদের স্পেস দিয়ে বেরিয়ে এসেছে। বাহিরে আসতেই পা থেমে যায় স্নেহার, কারণ তার সামনেই একটা গাড়ি থেকে নামছে দর্শন। কিন্তু দর্শন একা না, দর্শনের সাথে একটা মেয়ে আছে। ব্যাপার নিজের অজান্তেই খারাপ লেগে উঠে স্নেহার। দর্শন কিছু সময় স্নেহার দিকে তাকিয়ে থেকে মেয়েটাকে নিয়ে রেস্টুরেন্টের ভেতর চলে যায়। স্নেহা অবাক হয়ে দর্শনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে, কারণ গত কয়েকদিনের দর্শন আর আজকের দর্শন একদম আলাদা। স্নেহার হুট করেই খুব খারাপ লাগতেছে। স্নেহা একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসে। ভালো লাগছে না স্নেহার, মন চাইছে না ভার্সিটিতে যাওয়ার জন্য। স্নেহা রুমে আসতেই মায়া রহমান স্নেহার রুমে আসে। স্নেহা এক পলক মায়ের দিকে তাকিয়ে আবার বিছানার উপর শুয়ে পড়ে। মায়া রহমান এগিয়ে এসে বলে ওঠে, কিরে, আজ ভার্সিটিতে গেলি না কেন? এমনি ভালো লাগছে না। মায়া রহমান স্নেহার পাশে বসে হালকা হেসে বলে ওঠে, তোকে একটা কথা বলার আছে। কি কথা? তোর জন্য একটা সম্বন্ধ এসেছে। খুব ভালো ছেলে, খুব ভালো পরিবার। তোর দাবাই তো খুব খুশি হয়েছে। স্নেহা চুপ করে মায়ের কথা শুনছে। কানে মায়ের কথা বাজছে আর চোখের সামনে দর্শন আর ওই মেয়ের চেহারা ভাসছে। এইসব কি হচ্ছে তার সাথে? শিশিরদের বাড়ি আজ সবাই ব্যস্ত, কারণ আজ স্নেহাকে ছেলে পক্ষরা দেখতে আসছে। ছোঁয়া ঘর বাড়ি গুছিয়ে রান্নাঘরে রান্না করছে। অনেক রান্না বান্না করা প্রয়োজন। অনেক বড় ঘর থেকে সম্বন্ধ এসেছে, তাদের আপ্যায়ন অনেক ভালোভাবে করা প্রয়োজন। মায়া রহমান সবকিছুর তদারকি করে যাচ্ছেন। ছোঁয়ার কাজে তিনি সব সময় সন্তুষ্ট থাকেন, কিন্তু সেইটা কখনোই প্রকাশ করেন না। কেননা তার ধারণা, বাড়ির বউয়ের বেশি প্রশংসা করলে তারা মাথায় উঠে নাচবে। এমন মনোভাব নিয়ে ঘুরেন মায়া রহমান। অথচ তিনি এটাও বিশ্বাস করেন ছোঁয়া সব থেকে ভালো আপ্যায়ন দিবেন অতিথিদের। শিশির আজ অফিস থেকে ছুটি নিয়েছে। শিশির, সৌরভ দুজনেই বাসায় আজ। ছোঁয়াকে বিভিন্ন কাজে সাহায্য করছে। স্নেহা নিজের রুমে জানালার কাছে বসে আছে, তাকিয়ে আছে বাহিরের দিকে। স্নেহার কোনো কিছু ভালো লাগতেছে না। কিছুটা হাহাকার লাগছে স্নেহার। কেন লাগছে এমন বুঝতে পারছে না স্নেহা। সন্ধ্যা হয়ে গেছে। স্নেহাকে রেডি করে দিয়েছে ছোঁয়া। মাঝের রুমে অতিথিরা বসে আছে। ছোঁয়া স্নেহাকে নিয়ে মাঝের রুমে যায়। স্নেহা মাথা নিচু করে বসে আছে। স্নেহাকে তার বাবা জিহাদ রহমানের পাশে চেয়ারে বসিয়ে দেয় ছোঁয়া। স্নেহা মাথা নিচু করে আছে এখনো। কিছু সময় পর আস্তে আস্তে মুখ তুলে স্নেহা, কিন্তু স্নেহা সামনে তাকাতেই চমকে ওঠে। নিজের চোখকেই যেন বিশ্বাস হচ্ছে না। স্নেহার সামনের সোফায় একজন মেয়ে, তার পাশে একজন মহিলা, আর তার পাশে আয়ন, আর আয়নের পাশে দর্শন বসা। কিন্তু এরা এখানে কেন? মাথায় আসছে না স্নেহার। স্নেহা এক পলক আয়নের দিকে তাকিয়ে আবার দর্শনের দিকে তাকায়। দর্শন এক দৃষ্টিতে স্নেহার দিকে তাকিয়ে আছে। স্নেহার শরীর কাঁপছে। দর্শনের সাথে তার বিয়ের কথা চলছে। দর্শন তাকে বিয়ে করতে যাচ্ছে, বিশ্বাস হচ্ছে না স্নেহার।
কিন্তু স্নেহার হুট করেই সকাল থেকে হওয়া ভারী বুকটা হালকা হয়ে যাচ্ছে। এক অজানা ভালো লাগা কাজ করছে নিজের মাঝে। সবাই কথা বলছে, এর মাঝেই হুট করে সৌরভের একটা কল আসতেই সৌরভ এক পাশে যে কথা বলতে থাকে। কথা বলা শেষ হতেই সৌরভ হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতে নিলেই ছোঁয়া বলে ওঠে, সৌরভ কোথায় যাও? ভাবি, আমার একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, আমাকে যেতে হবে। আপনারা কেউ কিছু মনে না করলে আমি একটু যেতাম। মিসেস অনন্যা হালকা হেসে বলে ওঠে, না না, এখানে মনে করার কি আছে? হঠাৎ করে কাজ পড়ে গেলে আর কি করার, সাবধানে যেও বাবা। জি আন্টি। ভাবি, দরজা লক করে দাও। সৌরভ বেরিয়ে যায়। ছোঁয়া এগিয়ে গিয়ে দরজা আটকে দেয়। কিছু সময় পর স্নেহা আর দর্শনকে এক রুমে পাঠানো হয় কথা বলার জন্য। স্নেহা রুমের এক কোনায় গিয়ে দাঁড়িয়ে আছে। দর্শন স্নেহার দিকে একটু এগিয়ে এসে বলে ওঠে, কিছু বলবে না? স্নেহা এক পলক দর্শনের দিকে তাকিয়ে আবার অন্যদিকে তাকিয়ে বলে ওঠে, আমাকে বিয়ে করতে মানে ব্যাপারটা বুঝতে পারলাম না। কেন? আমাকে বিয়ে করতে কি কোনো সমস্যা? আমি সেইটা বলিনি। আমি শুধু জানতে চাচ্ছি, আমাকে বিয়ে করতে যাচ্ছেন এটা কিভাবে সম্ভব? কেন সম্ভব না? স্নেহা দর্শনের দিকে আর চোখে তাকিয়ে বলে ওঠে, সব সময় তো আমার সাথে ঝগড়া করেন, সারা জীবন যেন করতে পারি, তাই তো বিয়ে করতে যাচ্ছি। স্নেহা কেন জানি না খুব হাসি পাচ্ছে। স্নেহা তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যায়। দর্শনও মাথা চুলকাতে চুলকাতে বেরিয়ে যায়। বিয়ের কথা এক প্রকার পাকাপাকি হয়ে গেলে দর্শনরা বেরিয়ে যায়। সবাই নিজ নিজ রুমে যাবে, এমন সময় দরজার বেল বেজে ওঠে। ছোঁয়া গিয়ে দরজা খুলতেই চমকে উঠে বলে ওঠে, এইসব কি? ছোঁয়ার এমন কথা শুনে সবাই তাড়াতাড়ি দরজার দিকে এগিয়ে আসে। সবাই সকল হয়ে দরজার দিকে তাকিয়ে আছে। কারণ দরজার সামনে সৌরভ দাঁড়িয়ে আছে। সৌরভের কোলে একটা বাচ্চা মেয়ে, আর সৌরভের পাশে দাঁড়িয়ে আছে লাল বেনারসি পরা একটা মেয়ে। রোশনি সৌরভের রুমে বিছানার উপর বসে আছে। পাশেই রাইসা ঘুমিয়ে আছে। রোশনি রাইসার গায়ের কাঁথাটা ঠিক করে দিয়ে আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখতে থাকে। কি হয়ে যাচ্ছে তার জীবনের সাথে? সৌরভ এখনো রুমে আসেনি। হয়তো বাড়ির মানুষজনকে এখনো সামলাতে ব্যস্ত। সৌরভের মা নাকি এক প্রকার অসুস্থ হয়ে পড়েছেন। রোশনি সৌরভকে ফোন দিয়েছিল। রোশনিদের বাড়িওয়ালার ছেলেটা রোশনিকে বড্ড জ্বালায়। আজ পুরো অসভ্যতামি শুরু করে দিয়েছিল। তাই বাধ্য হয়ে সৌরভকে ফোন দিয়েছিল রোশনি। সৌরভ রোশনির মায়ের কাছে বিয়ের প্রস্তাব রাখতেই তিনি এক কথায় রাজি হয়ে যায়। রোশনি দ্বিমত করলেও মায়ের কিছু কথার উপর আর কথা বলতে পারেনি। কিন্তু নিজের কথা ভাবতে গিয়ে সৌরভের কত বড় ক্ষতি করে ফেললো, এটাই ভাবছে রোশনি। বাড়ির সবাই সৌরভের এমন কাজে রাগান্বিত। অবশ্যই এটাই স্বাভাবিক। সৌরভকে কত ঝামেলা পোহাতে হচ্ছে এখন। পাশাপাশি অনেক ভালো এবং কুমারী মেয়ে সৌরভের প্রাপ্য ছিল, সেখানে কিনা সৌরভ তার মতো ডিভোর্সি মেয়ে প্লাস এক সন্তানের মাকে বিয়ে করলো। অন্যায় হলো না তো? এইসব ভাবছে রোশনি। রোশনি পুরো রুমে একবার চোখ ঘুরিয়ে নেয়। খুবই সাদামাটা রুম সৌরভের। একটা বিছানা, একটা স্টাডি টেবিল, একটা আলমারি, একটা বুকশেলফ, একটা চেয়ার, একটা ড্রেসিং টেবিল, এটাই সৌরভের ব্যবহৃত রুমের ব্যবহৃত ফার্নিচার। এমন সময় দরজা খোলার আওয়াজে সেই দিকে তাকায় রোশনি। ছোঁয়া এসেছে। রোশনি বিছানা থেকে নেমে দাঁড়ায়। ছোঁয়া এগিয়ে এসে মিষ্টি হেসে বলে ওঠে, কেমন আছো? রোশনি জানে না মেয়েটাকে, তাও আস্তে করে বলে ওঠে, জি ভালো, আমি সৌরভের বড় ভাবি, ছোঁয়া ভাবি। ছোঁয়া হালকা হেসে বলে ওঠে, হুম। রোশনি মাথা নিচু করে হালকা হেসে দাঁড়িয়ে থাকে। ছোঁয়া রোশনির দিকে তাকিয়ে বলে ওঠে, এরকম বিয়ে হওয়ায় সবাই একটু অসন্তুষ্ট, কিন্তু তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে। আর রাইসামনিকেও খুব ভালো লেগেছে আমার। রোশনির চোখ ছলছল করে ওঠে। ছোঁয়া হালকা হেসে বলে ওঠে, একদম চোখে পানি এনো না। সবাই একটু রেগে আছে ঠিকই, কিন্তু দেখো, একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। বুঝেছ? রোশনি সম্মতিসূচক মাথা নাড়ায়। ছোঁয়া একটা শাড়ি এগিয়ে দিয়ে বলে ওঠে,
এটা আমার শাড়ি। তোমার তো এখনো কিছু কেনা হয়নি, ও বাড়ি থেকে তোমার জামা কাপড়ও আনা হয়নি। এখন আমারটা পরো। আগামীকাল কিছু একটা ব্যবস্থা করা যাবে। রোশনি শাড়িটা হাতে নিয়ে বলে ওঠে, ধন্যবাদ ভাবি। আমি তো তোমার বড় বোনের মতো, আমাকে ধন্যবাদ দেওয়া লাগবে না। সুখে থাকো, ভালো থাকো, এটাই দোয়া করি। রোশনি এগিয়ে এসে ছোঁয়াকে জড়িয়ে ধরে। ছোঁয়াও রোশনিকে পরম মমতায় আগলে নেয়। কিছু সময় পর ছোঁয়া সরে এসে বলে ওঠে, আমি এখন যাই, অনেক রাত হয়ে গেছে। ঘুম। ছোঁয়া হালকা হেসে রাইসার দিকে এগিয়ে গিয়ে রাইসার কপালে একটা চুমু একে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রোশনি শাড়িটা টেবিলের উপর রেখে জানালার কাছে গিয়ে বাহিরের দিকে তাকায়। কয়েক মিনিট বাদেই আবার দরজায় আওয়াজ হয়। রোশনি আস্তে করে ঘুরে দাঁড়ায়। সৌরভ এসেছে। সৌরভ ভেতরে এসে দরজা আটকে দিয়ে সামনের দিকে তাকাতেই চোখ যায় রোশনির দিকে। রোশনি এখনো লাল শাড়ি পরে আছে। এটা রোশনির মায়ের বিয়ের শাড়ি। নিজের বিয়ের শাড়িতেই মেয়েকে আচ্ছাদিত করে দিয়েছেন মিসেস কোকেয়া। রোশনি একরাশ অনিশ্চয়তার দৃষ্টিতে তাকিয়ে আছে সৌরভের দিকে। সৌরভ এক পলক বিছানায় ঘুমিয়ে থাকা রাইসার দিকে তাকিয়ে আবার রোশনির দিকে দৃষ্টি ফেলে রোশনির দিকে এগিয়ে যায়। রোশনি মাথা নিচু করে নেয়। চোখ ভরে এসেছে রোশনি। সৌরভ রোশনিকে জড়িয়ে ধরতে গেলে রোশনি পেছনের দিকে সরে যায়। থেমে যায় সৌরভ। চোখ কুঁচকে যায় সৌরভের। রোশনি এমন করলো কেন? রোশনি ছলছল চোখ নিয়ে সৌরভের দিকে তাকিয়ে বলে ওঠে, কেন বিয়ে করলি আমাকে? তোর পরিবারের সবাই তোর উপর কিভাবে রেগে আছে দেখেছিস? সৌরভ একটা নিঃশ্বাস ফেলে বলে ওঠে, আমি জানি ওরা সবাই আমার উপর রাগ করেছে, এমন ভাবে বিয়ে করাই। কথা শেষ করতে পারে না সৌরভ, তার আগেই রোশনি বলে ওঠে, এমন ভাবে বিয়ে করা না, এমন মেয়েকে বিয়ে করা। সৌরভ, আমি বুঝি এটা কোনো ফ্যামিলি মেনে নিতে চাইবে না। তাদের অবিবাহিত শিক্ষিত ছেলে এক সন্তানের মা একজন ডিভোর্সি নারীকে বিয়ে করুক, এটা আসলেই কেউ মেনে নিতে পারে না। আচ্ছা, আমি যদি তোকে নিয়ে ভালো থাকতে পারি তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা সমাজের। আমরা সমাজে বাস করি সৌরভ। আগামীকাল যখন তোর বাবা পাড়ার চায়ের দোকানে চা খেতে যাবে তখন লোকে বলবে কি তোমার ছেলে নাকি ডিভোর্সি মেয়ে বিয়ে করেছে, কাহিনী কি বলতো, কি হয়েছে? আর একজন আবার এটা বলবে তোমার ছেলে নাকি এক বাচ্চার মাকে বিয়ে করেছে, আগে থেকে কোনো ঝামেলা ছিল নাকি? আর তখন তোর বাবার কাছে এই রসের আলোচনা প্রশ্নগুলো বিষের মতো লাগবে। চুপ করে যায় সৌরভ। রোশনি আবার বলে ওঠে, এই কথাগুলো একটা সময় গিয়ে হয়তো চাপা পড়ে যাবে, কিন্তু যখন নতুন নতুন গুঞ্জন উঠবে এগুলো একটু উকি মারবে তখন। তোর দাবাই যখন রাস্তায় বের হবে তখন মানুষ কথার ঢিল ছুড়বে। আর তোর বোনের নাকি বিয়ে ঠিক হয়েছে, তুই তো জানতি, তাও কেন এমন কাজ করলি? তুই হয়তো আমাকে এখন বলতে পারিস আমি তাহলে রাজি কেন হলাম? আমি রাজি ছিলাম না, আমার মা আমাকে বাধ্য করেছে এই বিয়েতে মতো দেওয়ার জন্য। না হলে আমি এত বড় অন্যায় কখনো করতাম না। রোশনি সৌরভের চোখের দিকে তাকিয়ে বলে ওঠে, যদি এই বিয়ের জন্য তোর বোনের বিয়েতে বিন্দুমাত্র আঘাত লাগে আমি কিন্তু সহ্য করতে পারবো না সৌরভ। আমার মতো একটা পরাগবাড়ির জন্য একটা নিষ্পাপ মেয়ের কোনো ক্ষতি হবে এটা আমি মানতে পারবো না। রোশনি কথা বলতে বলতে কান্না করে দিছে। সৌরভ এগিয়ে এসে রোশনিকে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। রোশনি সৌরভকে আর দূরে সরায় না, সৌরভকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সৌরভ রোশনির মাথা নিজের বুকের সাথে চেপে ধরে বলে ওঠে, সব ঠিক হয়ে যাবে দেখিস, আমরা খুব ভালো থাকবো, আমাদের রায়সাও ভালো থাকবে, আর স্নেহার কোনো ক্ষতি আমি হতে দিব না। রোশনিকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে রোশনির কপালে একটা চুমু এঁকে দেয় সৌরভ। তারপর রোশনিকে ফ্রেশ হয়ে নিতে বললে রোশনি ছোঁয়ার দেওয়া শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। সৌরভ রাইসার পাশে গিয়ে আধশোয়া হয়ে রাইসার দিকে তাকিয়ে থাকে। রোশনি ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে সৌরভ রাইসার দিকে তাকিয়ে আছে। সৌরভ রোশনির তাকালে রোশনি হালকা হাসে, সৌরভও হালকা হাসে, তারপর নিজেই ফ্রেশ হতে চলে যায়। রোশনি রাইসার এক পাশে শুয়ে পড়ে, সৌরভ ফ্রেশ হয়ে এসে রাইসার অন্য পাশে শুয়ে পড়ে। তারপর দুইজনের দুই পাশ থেকে রাইসার দুই গালে দুইটা পাপ্পি দিয়ে ঘুমিয়ে যায়। সূর্য উঠে গেছে অনেক আগেই।
সকালবেলাটা ছোঁয়ার খুব ব্যস্ততার সাথে যায়। রুহির স্কুল, শিশিরের অফিস, সৌরভ, স্নেহার ভার্সিটি থাকে। পাশাপাশি শ্বশুর, শাশুড়ি, বয়স্ক মানুষ, তাদের খাবারটাও যথাসময় দেওয়া লাগে। রোশনি রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে ছোঁয়ার কাজ দেখছে, কিন্তু ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না। ছোঁয়া দরজার দিকে তাকিয়ে রোশনিকে দেখে হালকা হেসে বলে ওঠে, রোশনি, ওখানে দাঁড়িয়ে আছো কেন? কিছু লাগবে? রোশনি আস্তে করে ভেতরে এসে নরম ভাবে বলে ওঠে, না ভাবি, কিছু লাগবে না। আমি তোমাকে একটু হেল্প করতে এসেছিলাম। আমার কোনো হেল্প লাগবে না, আমি করে নিতে পারবো। তুমি গিয়ে একটু রেস্ট নাও, যাও। রুমে ভালো লাগছে না ভাবি? তুমি তো রুটি বানাচ্ছ, আমি তাওয়ায় সেকে দিই। ছোঁয়া হালকা হেসে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, দাও। রোশনি মিষ্টি হেসে তাওয়ায় রুটি সেকতে থাকে। দুই যা মিলে গল্প করতে করতে সকালের নাস্তা বানাচ্ছে। এমন সময় মায়া রহমান রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলে ওঠে, বড় বৌমা। রোশনি চমকে দরজার দিকে তাকায়। ছোঁয়া আস্তে করে বলে ওঠে, জি মা। এই মেয়ে রান্নাঘরে কেন? ছোঁয়া অসহায় ভাবে এক পলক রোশনির দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেলে। রোশনির চোখে পানি এসে গেছে। মায়া রহমান আবার বলে ওঠে, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, শুনতে পেয়েছো তুমি? ছোঁয়া আস্তে করে বলে ওঠে, মা, ও এসেছিল একটু, মানে আর কি? কি মানে করছো? এই মেয়ে আমাদের কত বড় সর্বনাশ করেছে বুঝতে পারছো না তুমি? আমার ছেলের জীবন তো এক প্রকার শেষ করেই দিয়েছে। না জানি আমার মেয়েটার কত বড় ক্ষতি হয়ে যাবে। আমার মেয়ের এত ভালো ঘর থেকে সম্বন্ধ এসেছে, ভেঙে গেলে তখন কি হবে? আমি হারে হারে টের পাচ্ছি এই মেয়েকে তার আগের স্বামী কেন ডিভোর্স দিয়েছিল। নির্ঘাত সংসার জ্বালিয়ে দিচ্ছিল। রোশনি কেঁপে উঠছে এমন কথায়। কান থেকে মাথার মস্তিষ্ক পর্যন্ত জ্বলে যাচ্ছে তার। ছোঁয়ারও বড্ড খারাপ লাগছে। এমন সময় পাশ থেকে স্নেহা এসে বলে ওঠে, মা, এইসব কি বলছো তুমি ছোট ভাবিকে? মা, যেভাবেই হোক ছোট ভাবি এখন এই বাড়ির বউ, তাকে তার প্রাপ্য সম্মান দেওয়া উচিত। মায়া রহমান স্নেহার দিকে তাকিয়ে বলে ওঠে, তুই যে ওই মেয়ের হয়ে কথা বলছিস, ওর জন্য তোর কত বড় ক্ষতি হতে পারে তোর কোনো ধারণা আছে? হ্যাঁ আছে, কিন্তু ছোট ভাবিকে নিয়ে যদি ভাইয়া ভালো থাকে তাহলে বাকি সবার কি সমস্যা? আর এর জন্য যদি আমার বিয়েতে সমস্যা হয় তাহলে বুঝতে হবে ওই ছেলের মানসিকতায় সমস্যা। আমি নিজেই দর্শনকে সবটা বলবো, তাতে বিয়ে হলেও আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ। কিন্তু তুমি ছোট ভাবির সাথে এরকম ব্যবহার করো না মা, এটাই ভালো কিছু বয়ে আনবে না। স্নেহা রান্না ঘরের দিকে এগিয়ে এসে রোশনির দিকে তাকিয়ে বলে ওঠে, ছোট ভাবি, বড় ভাবি তো ব্যস্ত, তুমি আমার খাবারটা রেডি করে দাও, আমাকে ভার্সিটিতে যেতে হবে। কথাটা বলেই স্নেহা নিজের রুমে চলে যায়। মায়া রহমান কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে চলে যায়। রোশনির দিকে তাকিয়ে ছোঁয়া হেসে দিয়ে বলে ওঠে, ননদিনীকে খাবার দিয়ে আসো। রোশনি চোখে জল নিয়ে হালকা হেসে সম্মতিসূচক মাথা নাড়িয়ে স্নেহার জন্য নাস্তা রেডি করতে থাকে। দর্শনের সামনে বসে আছে স্নেহা। স্নেহা এক পলক দর্শনের দিকে তাকিয়ে অন্যদিকে তাকায়। স্নেহা এত সময় ধরে সৌরভের সব কাহিনী বলেছে দর্শনকে। দর্শন এখনো কোনো উত্তর করেনি। দর্শন একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, আমি বিয়ে করব কাকে? স্নেহা ভ্রু কুঁচকিয়ে বলে ওঠে, মানে আমি বিয়ে করব কাকে? তোমাকে নাকি তোমার ভাইকে? এইসব কি ধরনের কথা? তো এছাড়া আর কি বলবো? আমি বিয়ে করব তোমাকে, তোমার ভাইকে না। তার এইসব কাহিনীতে আমার কিছু যায় আসে না। স্নেহা হালকা হাসে দর্শনের কথায়। দর্শন আবার বলে ওঠে, সমাজ হয়তো তোমার ভাই, তোমার পরিবারকে দুই একটা কথা শোনাবে, কিন্তু আমার কথা হলো তোমরা অশান্তিতে থাকলে তখন সমাজ কি তোমাদের শান্তি এনে দেয়? তোমরা এক বেলা না খেয়ে থাকলে সমাজ তোমাদের খাবার দেয়? দেয় না তো। তাহলে এত সমাজ সমাজ করে মরছো কেন? তোমার ভাই যেটা করেছে ঠিকই করেছে।
স্নেহার খুব শান্তি লাগছে দর্শনের এমন কথা শুনে। দর্শন মাথাটা একটু এগিয়ে নিয়ে এসে বলে ওঠে, এবার বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলি। স্নেহা হালকা হেসে সম্মতি সূচক মাথা নাড়ায়। আজ শিশিরদের বাড়ি পুরো আলোয় আলোকিত। লোকজন, কোলাহল, আত্মীয় স্বজন দিয়ে পুরো বাড়ি ভরে আছে, কারণ আজ স্নেহার বিয়ে। বিয়ে পড়ানো শেষ, এখন বিদায় বেলা। স্নেহার বুক ফেটে যাচ্ছে, এতদিনের বন্ধন, ভালোবাসা সব যেন ছিঁড়ে যাচ্ছে। এদের সবার থেকে দূরে থাকতে হবে, এটা মানতেও কষ্ট হচ্ছে স্নেহার। শিশির, সৌরভ, ছোঁয়া, বাবা মা সবার চোখে পানি। বাড়ির একমাত্র আদরের মেয়ের বিদায় বেলা চলে এসেছে। স্নেহা শিশিরকে জড়িয়ে ধরে কান্না করছে। শিশিরেরও বড্ড কষ্ট হচ্ছে। আজ থেকে তার আদরের বোন কত দূরে থাকবে। তার কাছে আর বায়না করবে না, আবদার করবে না, সৌরভের নামে বিচার দিবে না। শিশিরের চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সৌরভের চোখেও পানি ভরপুর। ছোট বোনটা চলে যাচ্ছে, আর মারামারি হবে না, কোনো কিছু নিয়ে কারাকারি হবে না, তা ভাইয়ের কাছে বিচারের জন্য বসা হবে না, জিনিসপত্র উলটপালট করার কাহিনী হবে না, বাড়িটা তো ফাঁকা ফাঁকা লাগবে। ছোঁয়ারও বড্ড কষ্ট হচ্ছে। স্নেহাকে কখনো ননদ হিসাবে পায়নি সে, সব সময় ছোট বোন হিসাবে পেয়েছে। কষ্ট তো লাগবেই। মা বাবার তো কষ্টের আর কাহিনী থাকে না। নিজের সন্তান যখন দূরে চলে যায়, এই বিয়ের ক্ষণে বিদায় কতটা যন্ত্রণাদায়ক এটা একমাত্র তারাই বুঝে। রোশনিরও খারাপ লাগছে। স্নেহাকে খুব বেশি দিন কাছে না পেলেও এই কয়েকদিন রোশনির খুব ভালো সাপোর্ট পেয়েছে সে। কয়েকদিনই মেয়েটার উপর বেশ মায়া পড়ে গেছে রোশনি। স্নেহাকে গাড়িতে উঠিয়ে দেয় শিশির। স্নেহার গাড়ি ছেড়ে দেয়। সবাই তাকিয়ে থাকে স্নেহার গাড়ির পানে। অবশেষে বাড়ির একমাত্র কন্যা পাড়ি দেয় নতুন জীবন, নতুন সংসারে। শিশির বারান্দায় মন মরা হয়ে বসে আছে। বোনটা চলে যাওয়ার পর আর ভালো লাগছে না শিশিরের। ছোঁয়া রুহিকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসে শিশিরের কাঁধে হাত রাখতেই শিশির ছোঁয়াকে নিজের কোলে বসিয়ে নিজের মাথা ছোঁয়ার বুকে ঠেকিয়ে রাখে। ছোঁয়া এক হাত শিশিরের মাথায় বুলিয়ে দিতে থাকে। শিশির বাচ্চা ছেলের মতো ছোঁয়ার বুকে মিশে থাকে। কিছু সময় পর ছোঁয়া বলে ওঠে, কি হয়েছে? মন খারাপ লাগছে। বোনটা চলে গেল আজ। আমাদের ছোট্ট স্নেহা কোথাও যায়নি। সে একটা সুন্দর জীবনে পা দিয়েছে। এরকম মন খারাপ করে থেকো না, দেখবে আমাদের মিষ্টি আদরে ছোট্ট স্নেহা একটা সোনার সংসার করবে। আর সেটা দেখার পর আর কোনো খারাপ লাগা তোমাকে ছুঁতে পারবে না। শিশির আর কিছু না বলে ছোঁয়াকে জড়িয়ে ধরে থাকে। কেন জানি না, এটা শিশিরকে সব থেকে বেশি শান্তি প্রদান করে। সৌরভ রাইসাকে বুকে নিয়ে শুয়ে আছে। রাইসা সৌরভের বুকের উপর ঘুমিয়ে আছে। রোশনি ওয়াশরুম থেকে বেরিয়ে রাইসাকে ঘুমন্ত দেখে রাইসার বিছানা ঠিক করে সৌরভের দিকে এগিয়ে আসতেই সৌরভ রোশনির এক হাত টেনে পাশে শুয়ে দেয়। তারপর রাইসার দিকে তাকিয়ে সৌরভ বলে ওঠে, রোশনি, একদিন আমাদের রাইসা মাকেও স্নেহার মতো বিদায় জানাতে হবে অন্যের ঘরে যাওয়ার জন্য। রোশনি এক পলক ঘুমন্ত রাইসার দিকে তাকিয়ে আবার সৌরভের দিকে তাকিয়ে বলে ওঠে, এটাই যে মেয়েদের জীবন, কিছুই করার নেই। সৌরভ একটা বড় নিঃশ্বাস নিয়ে রোশনিকে আরো নিজের দিকে মিশিয়ে নেয়। চারিদিকে ফুলের সমারোহ। পুরো রুম জুড়ে গোলাপ আর বেলি ফুলের সাজ। বিছানা জুড়েও গোলাপ বেলির ছড়াছড়ি। তার মাঝেই লাল রাঙা বেনারসি পরে বসে আছে স্নেহা। চারিদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে স্নেহা। দরজা খোলার আওয়াজে সেই দিকে তাকায় স্নেহা। দর্শন এসেছে। এখনো শরীরে শেরওয়ানি জড়ানো দর্শনের। দর্শন স্নেহার দিকে এক পলক তাকিয়ে আলমারি থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বের হয়ে আসে দর্শন। আস্তে করে এগিয়ে এসে বিছানার উপর বসতেই স্নেহা দর্শনের দিকে তাকায়। দর্শন হালকা হাসে স্নেহাকে দেখে। স্নেহা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। দর্শন উঠে গিয়ে আলমারি থেকে একটা নরমাল শাড়ি এনে স্নেহার দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, ফ্রেশ হয়ে আসো, এত ভারী শাড়ি পরে থাকার দরকার নেই। স্নেহা শাড়িটা নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে গহনা খুলতে থাকে। দর্শনও হেল্প করে স্নেহাকে। স্নেহা শাড়ি নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। দর্শনে গিয়ে এসে স্নেহার কপালে একটা পরশ দিয়ে জড়িয়ে ধরে। স্নেহাও দর্শনকে জড়িয়ে ধরে, তুলে নেয়। স্নেহা ভয় পেয়ে দর্শনের গলা জড়িয়ে ধরে।
দর্শন হালকা হেসে স্নেহাকে নিয়ে বারান্দায় ডিভানের উপর বসে স্নেহাকে নিজের বুকের মাঝে রেখে বলে ওঠে, আমি চাঁদ খুব পছন্দ করি, তাই আমার জীবনের শ্রেষ্ঠ চাঁদের আলোকে নিয়ে ওই চাঁদের আলো দেখতে চাই। স্নেহা হালকা হেসে দর্শনের বুকে মাথা রেখে আকাশে থাকা চাঁদের দিকে তাকায়, আর দর্শন স্নেহাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে চাঁদ দেখতে থাকে। সমাপ্ত।